অব্দি। তো এই জন্য অরাম মেটালিকামের পেশেন্ট বিকামস এক্সট্রিমলি ইরিটেবল, ভীষণ রাগ হয়, ইজিলি অ্যাঙ্গার্ড, ভীষণ তাড়াতাড়ি রেগে যায়। আমি একটু আগেই বললাম, তার বউ বলছিল, ওই আমার পেশেন্টের কথা বললাম, যে ও যেন সবসময় রেগে যাচ্ছে, কিছু বললেই ও যেন ও নিতে পারছে না, সেটা যা তা বলছে। তো রাগ হলে বোঝা যায়, এরকম কথা ওর মিসেস বলেছিল, যে রাগ হলে কথা বলে না, গুম হয়ে যায়। আর মেটালিকাম কিন্তু রাগ মনে পুষে রাখবে, দুঃখ হলে মনে পুষে রাখবে। আমরা দেখেছি রুব্রিক এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, সাইলেন্ট গ্রিফ অরামেটালিকাম আছে, স্যাডনেস উইথ প্যাসিটার্ন ইত্যাদি রুব্রিক গুলো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে অরামেটালিকাম ইজিলি এক্সাইটেবল, সহজে তার রাগ এলেও, ইজিলি অ্যাঙ্গার্ড, সহজে রাগ হলেও, কোনো কারণে রেগে গেলেও তার মনের মধ্যে যতই অ্যাঙ্গুইশ সৃষ্টি হয় না কেন, অরাম মেটালিকাম হচ্ছে রাজার রক্ত, রাজ রক্ত, রয়্যাল। অরাম মেটালিকাম ওই রকম মার্কুরিয়াস হিপার সালফের মতো কিন্তু রাগ প্রকাশ করবে না, মারতে যাবে না। ওরা মেটালিকামের পেশেন্ট তার সেই রাগ কিন্তু মনে পুষে রাখবে। বলছে ও রাগ, ওর যে পেশেন্টের কথা বলছিলাম, তার বউ বলছে ও রাগ হলে বোঝা যায়, ঘুম মেরে যায়, ওর কান দুটো লাল হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। এই ধরনের পেশেন্ট, আমি একটা উদাহরণ দিলাম। তো এই ধরনের কথাবার্তা কিন্তু অরাম মেটালিকামের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যায়। বিভিন্ন সিচুয়েশন দেখা যায় যে ছোটবেলায় বাবা মারা গেছে, পেশেন্ট হচ্ছে বড় ভাই, সে সবাইকে মানুষ করেছে, বোনেদের বিয়ে দিয়েছে, নিজে বিয়ে করেনি বা অনেক দেরি করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে ভাই বোন আর ওকে দেখে না, ও যাদেরকে মানুষ করলো ওকে আর দেখে না। এবং প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মন প্রাণ দিয়ে হয়তো কাউকে ভালোবেসেছে, কোনো কারণে প্রেমিকা তাকে ছেড়ে পালিয়েছে, এবং প্রেমিকা বলছে ওর সঙ্গে থাকা যায় নাকি, খালি কাজ কাজ আর কাজ, কাজের কথাই খালি বলে, প্রেমের কথা কোথায় বলে, মানুষ না রোবটের সঙ্গে প্রেম করবো, বিয়ে করলে আমি থাকবো কি করে, এমন সিরিয়াস আর মন করে এনজয় করতে পারে না, সব সময় আমাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখে, এটা করবে না সেটা করবে না, এটা ঠিক না সেটা ঠিক না। আহ তো এই ধরনের লোকের সঙ্গে কি থাকা যায়? এবং এই যে প্রেমিকা রিজেকশন করলো, এবং এখান থেকেই অরাম মেটালিকামের সমস্যা শুরু হয়ে যায়। এবং ডক্টর কেন্ট তার মেটেরিয়া মেডিকায় বা অ্যালেন মেটেরিয়া মেডিকায় আমরা যখন পড়বো যে এলিমেন্টস ফ্রম গ্রিফ, ailments from disappointed love, ailments from fright, ailments from anger, ailments from contradiction, ailments from mortification, ailments from honor wounded, ailments from money loss of, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশন, এগুলো আমাদের বিভিন্ন সিচুয়েশনে ফেলে ভাবতে হবে। ailments from money loss of, কোনো বিজনেস সে করতে গেছে, তার পার্টনার তাকে ধোকা দিয়ে পালিয়েছে, সে কাউকে বলতে পারছে না, এবং সে নিজেকেই দোষারোপ করছে যে আমি ঠিকঠাক দেখিনি, আমার ভুলের জন্যই আমার পার্টনার তো এরকম মেরে দিতে পারলো, আমারই তো দেখা উচিত ছিল। এলিমেন্টস ফ্রম অনার উন্ডেড, সে হয়তো কোনো কোম্পানির বস তাকে ছোটখাটো কেউ অপমান করে দিয়ে চলে গেছে, তার ভীষণ সম্মানে লেগেছে। এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, যেটা আমরা ইগনেশিয়ানেরটা মিউর ইত্যাদি ভাবি, কিন্তু অরাম মেটালিকামও কিন্তু এখানে আমরা ভাবতেই পারি, তার ক্ষেত্র আছে। এলিমেন্টস ফ্রম গ্রিফ, অর্থাৎ কোনো কারণে কারুর কোনো কাজে সে প্রচন্ড দুঃখ পেয়েছে, এবং এই যে ইমোশনই তৈরি হোক না কেন, যে কারণেই তার এলিমেন্ট ফ্রম হোক না কেন, এই এলিমেন্ট সাপ্রেসড হয়ে ওরাম কি করবে? ডিসঅ্যাপয়েন্টেড লাভ হয়েছে, ওরাম কি প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়বে, নাকি বিজনেসে বন্ধু টাকা মেরে দিয়ে বলে তাকে খুন করতে যাবে, নাকি ছেলে দেখছে না বলে বাবা আশ্রমে সব দিয়ে নিজে বিভাগী হয়ে যাবে, সেসব কিছু করবে না। ওরাম মেটালিকাম ডাইরেক্ট কিন্তু গভীর ডিপ্রেশনে চলে যাবে, যেইটাই সব বইতে লেখা আছে, প্রোফাউন্ড মেলানকলি, ভীষণ গভীর ডিপ্রেশনে চলে যাবে। এবং ডক্টর কেন্ট বলছেন he meditates upon death, upon suicide, he wants to get out of the world, wants to destroy himself, has no love for his life which he thinks worthless। অর্থাৎ অরাম মেটালিকাম meditates upon death, মৃত্যুর ব্যাপারে চিন্তা করছে, আপন সুইসাইড, সুইসাইডের ব্যাপারে চিন্তা করবে, গেট আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান্ট টু ডেস্ট্রয় হিমসেলফ, নিজেকে শেষ করে দিতে চাইবে, নিজের প্রতি কোনো ভালোবাসা থাকবে না তার, হ্যাজ নো লাভ ফর হিজ লাইফ হুইচ হি থিংস ওয়ার্থলেস, অর্থাৎ লাইফটাই যেন ওয়ার্থলেস, নিজেকেই সে শেষ করে দেবে। এই হচ্ছে অরাম মেটালিকামের পেশেন্ট। এবং যেহেতু সে সিফিলিটিক পেশেন্ট, অরাম মেটালিকামের পেশেন্ট ভীষণ ইম্পালসিভ হয়। অরাম মেটালিকাম কিভাবে নিজেকে শেষ করবে? সে কিন্তু ঘুমের বড়ি খেয়ে, 10খানা ঘুমের বড়ি খেয়ে নিল,
ওই ডাক্তার তাকে গ্যাস্ট্রিক লাভাজ করিয়ে দিল, আবার সে বেঁচে যাবে সেই সুযোগও দেবে না, বা জলে ডুবে মরতে যাবে না যাতে লোকে দেখতে পেয়ে তাকে টেনে আনতে পারে, এই সব সুযোগ দেবে না। ওরা মেটালিকাম কিভাবে আত্মহত্যা করবে? ওরা মেটালিকাম আত্মহত্যা করবে ছাদ থেকে লাফ দিয়ে দেবে, জাম্প আউট অফ উইন্ডো, যেটা মেটালি আমেরিকায় লেখা আছে, বা ডাইরেক্ট ট্রেনের সামনে মাথা দিয়ে দেবে, ঝুলে পড়বে কাউকে কিছু না বলে হঠাৎ করে। যেদিন ইম্পালস এলো, মনে হবে মরবো, ব্যাস মরবো, ট্রেনের লাইনে গলার লাইনে লাইনে গলা দিয়ে দিল, কেউ বাঁচানোর নেই, সুযোগই পাবে না, 10 তলা ছাদ থেকে লাফ দিয়ে দিল। তো এইটা হচ্ছে ওরাম মেটালিকামের জার্নি। তো মেলানকলি, সুইসাইড, এইসব আমরা অবশ্যই দেখব, কিন্তু তার আগে তার শৈশবের যে নেচার, তার স্কুলের রেজাল্ট, তার বাড়ির এবং অফিসের যে অ্যাক্টিভিটি গুলো সে কিভাবে ব্যবহার করে, যেখানে মেলানকলির কোনো রকম নামগন্ধও নেই, সেখান থেকেও অরাম মেটালিকামকে আমরা চিনে নিতে পারবো, তার মোরালিটি দিয়ে, তার ডিউটি কনসার্ন দিয়ে, তার ইন্ডাস্ট্রিয়াসনেস, তার পরিশ্রম দিয়ে, তার সিরিয়াসনেস দিয়ে। ইভেন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনি কি করতে ভালোবাসেন, আপনার শখ কি, আপনার হবি কি, কিসে প্যাশনেট? অরাম মেটালিকামের পেশেন্ট কি বলবে? অরাম মেটালিকাম এমন কিছু প্যাশনের কথা বলবে, এমন কিছু হবির কথা বলবে, এমন কিছু ভালো লাগার কথা বলবে, যেটা আমি আপনি যদি করতে যাই আমরা হার্ট ফেল করে যাবো। সাধারণ মানুষ যদি করতে যায়, সে বলবে আমার রক ক্লাইম্বিং করতে ভালো লাগে, পাহাড়ের মাথায় যেতে ভালো লাগে, আমার রাফটিং করতে ভালো লাগে, পাহাড়ি নদীতে নৌকো চালাতে ভালো লাগে, আমার বানজি জাম্প, পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে যে জাম্প গুলো হয় নেপাল টেপালে পাওয়া যায়, আমাদের দেশেও কিছু হয়, কার রেসিং, মাইকেল শুমাকার বোধহয় মারা গেল না, ক্রিপলড হয়ে আছে। তো এই ধরনের শখ কিন্তু অরাম মেটালিকামের আছে, যেগুলো করলে আমরা ভয়ে মরে যাব, এইগুলোকে অরাম পেশেন্ট এনজয় করবে, সেগুলোকেও ভালোবাসবে। তো মৃত্যুকে কিন্তু অরাম মেটালিকামের পেশেন্ট রিলিজ করে। রুব্রিক আছে টেন্টের, চিয়ারফুল, ডেথ ওয়াইল থিঙ্কিং অফ, অর্থাৎ যখন যে মৃত্যুর কথা ভেবে আমরা বিভিন্ন কাজে বিরত থাকি, আমরা রক ক্লাইম্বিং করি না, পাহাড়ের মাথায় যাই না, আমরা র্যাফটিং করি না, পাহাড়ি নদীতে সাঁতার কাটতে যাই না, বা পাহাড়ি নদীতে ইয়ে করতে যাই না, কি বলে, নৌকো চালাতে যাই না, ওপর থেকে ঝাঁপ দিই না, কার রেসিং করি না, আমরা তো এগুলো করি না কারণ আমাদের মৃত্যু ভয় আছে। কিন্তু অরাম এই ধরনের কাজগুলো খুব চিয়ারফুলি করবে, মৃত্যুকে কিন্তু আলিঙ্গন করতে তার ভালো লাগে, চিয়ারফুল ডেথ ওয়াইল থিঙ্কিং অফ, এবং এটা সিঙ্গেল ড্রাগ হচ্ছে অরাম। তো সুতরাং শুধুমাত্র মেলানকলি, ডেথ ডিজায়ার্স ইত্যাদি নিয়েই অরাম নয়, অরামের আরো বহু শেড আছে, যে শেড গুলো আমরা যদি মেটারিয়া মেডিকার সিমটম গুলো এবং রুব্রিক গুলো সঠিকভাবে চিন্তা করি এবং অ্যাপ্লিকেশন করি, এবং তার সঙ্গে অবশ্যই তার সিফিলিটিক বেস, যেটা অরাম মেটালিকামের আসল জিনিস, সেটা দেখি, তাহলে আমরা অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করতে আশা করি অসুবিধা কিছু হবে না। এটুকুনি বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ স্যার। আমাদের এটা কি পার্ট 3 হবে না এখানেই করতেছেন? না, এখানেই শেষ। আরো হলে মানে আরো ভালো হতো। শেষ নয়, লালবাবুকে কোরআনটাকে আমি বলছি, দু একটা জিনিস সাজেস্ট করছি, অনুরোধ করছি, সেগুলো যদি করা যায় খুব ভালো হয়। যে রুব্রিক্স গুলো আমরা আলোচনা করলাম আজকে, যেগুলো মেন্টাল, সেগুলোর উপরে কয়েকটা ডিফারেন্সিয়েশন আসতে পারে বিভিন্ন মেডিসিনের। যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াস, সেখানে কিছু সেট অফ ইয়ে আছে আপনার অ্যান্টিসাইকোটিক মেডিসিনেরও বা অন্যান্য মেডিসিনের সঙ্গে এর কি প্রেফারেন্স কিভাবে করা যেতে পারে। রিলিজিয়াস মেলানকোলিয়া, এগুলোর উপরে আমাদের রিপোর্টে অনেক মেডিসিন আছে, সেগুলোর সঙ্গে কিভাবে করা যেতে পারে কয়েকটা রুব্রিক্স আমি বেঁচেছি, লিখে রেখেছি। ইন্ডাস্ট্রিয়াস, রিলিজিয়াস মেলানকোলিয়া, ডেসপেয়ার অর হোপলেসনেস, যে যাই আসো এই সিমিলার রুব্রিক্স, সুইসাইডাল, আর হিস্টেরিক্যালটা আমি ওর মধ্যে লিখেছি, যেটা মিস হয়ে গেছে আজকে। হিস্টেরিক্যাল হচ্ছে সাডেন ক্রাইং অ্যান্ড লাফিং, কোন কোন মেডিসিনে কিভাবে আসতে পারে, কোন পরিস্থিতিতে উদ্ভব হতে পারে, এইসব ব্যাপারগুলো ডিসকাশন। আর লোকুয়াসিয়াসনেস, এটাও মিস হয়ে গেছে, এটা যদি বিভিন্ন এগুলো আলোচনা করা যায় মনে হয়
আরো একটু ভালো হতো আর কি, ডিফারেন্সিয়েশন গুলো আরো পোক্ত হতো, বা কোন কোন মানে কিনোট সিমটমস গুলো, মেন্টাল সিমটমস এ এই মেডিসিন বা অন্যান্য মেডিসিনের সঙ্গে কিভাবে ডিফারেন্স গুলো করা যেতে পারে, বা ডিফারেন্স না হলেও আমরা একটা ইন্টারপ্রিটেশন করে আলোচনা করতে পারি। যদি কুণালদা রাজি হয় তাহলে আমিও দেখে রাখবো, স্যারেরাও অনেকে আছেন, ওনারা অভিজ্ঞ মানুষ, ওনাদের এক্সপিরিয়েন্স বেসড তথ্য দিতে পারবেন। ধন্যবাদ। মানিক স্যারের কথার পরে আমার একটা মুভির কথা মনে পড়লো, যেটা হচ্ছে হিরো থাকে, হিরোর ফ্রেন্ডও থাকে। তো যে মেয়েটাকে পছন্দ করে হিরো, সেই মেয়েটাকে দেখার পরে সে হচ্ছে ইন্ট্রোডিউস হবে আর কি। ওই মুহূর্তে বন্ধুটাই সব বলে দিচ্ছে। তখন দেখা যাচ্ছে কি, এই হিরো যে, নায়ক যে, সে বলছে নে তুই বল, সব তুই বল। এখন অবস্থা এমন হয়েছে, মানিক স্যার সব আপনিই বলেন, আমি খালি খালি নেন বলেন। না, মানিকদা খুব ভালো প্রস্তাব দিয়েছেন। তবে একটা ড্রাগ হ্যাঁ, প্রস্তাব তো বিভিন্ন দিছি, ভাবে দেখি বিভিন্ন যে ভাবে আলোচনা করা যায়, তো এবার সময়ের হ্যাঁ, ব্যাপার থাকে, এবং এগুলো হ্যাঁ, যত আলোচনা হবে, এরপরেও আলোচনা আছে। এই এই মানিকদা যেগুলো বললেন, উনিও কিছু বলতে পারেন আহ এই ব্যাপারগুলো পরবর্তীকালে বিভিন্ন আলোচনার মাধ্যমে যে রুব্রিকগুলো আলোচনা হলো, সেইগুলোর যে ডিফারেন্সিয়েশন, এগুলো আস্তে আস্তে চলে আসবে। তো একটা ড্রাগই সব বলে দিলে তাহলে হবে না। বিভিন্ন সিচুয়েশন যখন আসবে, এগুলো নিয়ে আলোচনা আমাদের চলবে, এবং প্রসঙ্গক্রমে উনিও লিখেও রেখেছেন, সেগুলো উনি বলবেন। তবে আমি সুমাইয়া ম্যাম, যেহেতু আপনি সঞ্চালক আছেন, আমি বলবো এখানে নতুন এসছেন আমাদের বন্ধু ডক্টর অভিজ্ঞান চক্রবর্তী, যথেষ্ট দক্ষ চিকিৎসক। তাকে সময় মতো একটু যদি বলতে অনুরোধ করেন, তাহলে তিনি পারামেটালিকামের উপর তার কিছু অভিজ্ঞতার কথা হয়তো বলতে পারেন। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। মানিক স্যার, আমরা আপনার কাছেও যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ আপনার। আচ্ছা, তো আজকে ক্লাসটা যেরকম, গত ক্লাসেরও কিছু অংশ তার আগে থেকে বললেন প্রথম দিকে, তারপরে সারাংশ টানলেন সব শেষে। একদম ছোটবেলা দিয়ে কিভাবে শেষ পর্যন্ত ওরা ওরা মেটাডেকামের জার্নিটা, প্যাথোজেনেসিস যেটা, সেটা হয়। তো এইভাবে স্যার যেভাবে গল্প আকারে বলেন, আমাদের মনে হয় সবারই মানে মানে গেঁথে যায়, চিনতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। এই জন্য দেখা যায় যে মনোযোগ দিয়ে একটু যদি শুনি, আমি মনে মনে চাচ্ছিলাম ওদের স্যারের ক্লাসটা যদি আমি হোস্টিং করি। কারণ হচ্ছে কি, এই ক্লাসে দেখা যায় অনেক সময় মনোযোগ দিয়েই থাকি। তো যদি মনোযোগ দিয়ে থাকলাম, এই সাথে যদি হোস্ট হইলাম, একে দুই, যার জন্য অন্যান্য ক্লাসে মাঝে মাঝে দেখা যায় যে টুকটাক কাজ থাকে, সেগুলোতে চলে যায়। স্যারের ক্লাসের সময় দেখা যায় যে আমার জায়গা থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে আচ্ছা কোন জরুরি কথাটা বলে ফেললো, কোনটা মিস করে গেলাম, কোনটা লিখলাম না। আশা করি এরকম অনেকেরই এখানে হয়, যারা মানে স্যারের ক্লাস আগে করেছে। তো এই জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাস আমাদেরকে গিফট করার জন্য। তো এই ব্যাপারে প্রথমেই আমি অমরনাথ স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি প্রথম লিখছিলেন যে অনেক সুন্দর আলোচনা হচ্ছে, সংক্ষেপে যদি বলেন, তারপরে আমরা সবার কাছে যাব না, ক্লাসের। আমি আমি যে অভিজ্ঞ চক্রবর্তী বলার জন্য অনুরোধ করছি, কারণ উনি সাইকোলজির উপর ওনার অনেক পড়াশোনা আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা উনি বলুন, আমরা শুনবো। অভিজ্ঞান চক্রবর্তীর কথা বলছি, উনি আছেন কিনা এখন জানি না আমি। হ্যাঁ, আছেন আছেন। তাহলে ওনাকে বলুন। তারপরে তো আছি, আমরা কি বলবো, যা বলেছে এরপরে বলতে গেলে পরে মানে অস্বস্তি লাগে। এত সুন্দর একটা পিকচার করেছে, মানে এমন কথা আমাদের কথাটা বুঝে বলতে হবে, যাতে এর এসেন্সটা যেন নষ্ট না হয়ে যায়। হুম হুম। মানে জি খুব স্যার। সুন্দর, খুব ক্লিয়ার কাট, খুব সুন্দর বলেছে। এই শুধু উপলব্ধির বিষয়, ড্রাগ মুখস্থ করে হয় না এখানে, কিন্তু কুণাল স্যার কিন্তু এখানে তার উপলব্ধির কথা বলেছে। উপলব্ধির কথাগুলো শুনতে হবে, কারণ বইয়ে তো সিমটাও লেখা আছে, সেটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। সেটা কিন্তু উপলব্ধিটা করা, কিভাবে সেটাকে সাজাবো, এই যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশন তো শিখতে হবে রে বাবা। এটা শিখলে তবেই তো রুগীটাকে চিনতে পারবো। আমি ওই অভিজ্ঞান বলুক, বলার পরে আমি একটা আমার ফেলিওরের গল্প বলবো, আমার প্রথম জীবনের ফেলিওরের কথা বলবো। সেটা এখনো আফসোস হয় আমার, মাঝে সাঝে মনে পড়লে আফসোস হয় সেটার জন্য। তো সেটা আমি তখন বুঝতাম না বলে আমি পারিনি। সেটা পরে বলবো। হ্যাঁ, আগে অভিজ্ঞানের কথা
শুনি। অভিজ্ঞানকে এর আগে মনে হচ্ছে বলেনি আমাদের প্রোগ্রামে, তাই অভিজ্ঞান চক্রবর্তীকে অনুরোধ করছে আপনি কিছু। জি স্যার, বলেন স্যার, চক্রবর্তী স্যার। হ্যাঁ, বিজ্ঞান নমস্কার। নমস্কার সবাইকে। আদাব। হ্যাঁ, কুণালের বক্তব্য তো কুণাল আমাদের বন্ধুস্থানীয়। প্রথম কথা হচ্ছে যে কুণালের বক্তব্য প্রথম থেকে আমরা শুনতে পেলাম পরামিড সম্পর্কে। এবং এখানে কুণাল উম, কোনো অংশই আর বাদ রাখেনি, মানে আলোচনা নতুন করে করার মতো কোনো যে একটা বিষয় থাকবে যে আলোচনা করতে পারি সেরকম কোনো অংশ বাদ রাখেনি, পুরোটাই বলেছে। আমি বরং এইভাবে করে না বলে মানে ওর যে জার্নিটা কুণাল বলেছে সেটা সেটা তো আমরা শুনলাম। আমি আমার একটা রুগীর কথা বলি। রুগীর নাম হচ্ছেন, নাম তো আমি উল্লেখ করছি না, ওনার বয়স 43-44 মতন বয়স হবে। উনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন আমাদের এখানে ইন্ডিয়াতে, মানে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। অর্থাৎ মাঝারি মানে মধ্যবিত্ত বলা যেতে পারে। আচ্ছা, ওনার একটা সমস্যা হচ্ছে যে উনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছেন, মানে ওনার স্ত্রী এসেছেন। ওনার সম্বন্ধে পরে বলছি। ওনার স্ত্রী এসেছেন, ওনার নিজের মানে স্ত্রীর সম্বন্ধে উনি বলছেন ওনার কোনো কিছু দেখা করে। স্যার, আমার হাজবেন্ডের একটা কথা আপনাদের শেয়ার করছি। উনি তো এখন মানসিক অসুস্থ হয়ে গেছে। আমি বললাম, বলুন। তো উনি বললেন যে ভীষণ ভাবে একা একা বিড়বিড় করে ঘরের কোণে গিয়ে বসে থাকে, কারোর দিকে কোনো কোনো খেয়াল নেই। সারাদিন ধরে শুধু একই চিন্তা। কি চিন্তা জিজ্ঞেস করলে বলা, হ্যাঁ হ্যাঁ, তো কি চিন্তা জিজ্ঞেস করলে কিছু বলতে চায় না। তা আহ, তাও বললেন যে উনি একটা বাড়ি করা নিয়ে সমস্যায় পড়ছেন এবং নতুন একটা বাড়ি করেছেন, সেই বাড়িটা ভুল হয়েছে করা, এই হলো ওনার মূল বিষয়। কিন্তু ওটা ওনার বক্তব্য। যথেষ্ট সুন্দর বাড়ি হয়েছে, আমাদের নতুন বাড়িতে আমরা গেছি, কোনো অসুবিধা নেই, চারিদিক খোলা আলো হাওয়া আছে। কিন্তু এটা নিয়ে উনি সারাদিন চিন্তা করেন এবং এটা নিয়ে এমনই একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন ওনার খাওয়া, ঘুম, সমস্ত স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট ডাক্তার দিচ্ছেন উনি ডিপ্রেশন ওষুধ খেতে। তখন আমি বললাম ঠিক আছে, দেখা যাক ওনাকে। তা উনি তারপরে আসেন একদম চারিদিক মানে অবিন্যস্ত অবস্থা, চুল এলোমেলো, জামা কাপড়ও ঠিক মতো পরে, মানে বোঝা যাচ্ছে একটা অযত্নের ছবি, প্রতিচ্ছবি চেহারার মধ্যে আছে। তো আমি, কিন্তু উনি কথাবার্তা স্বাভাবিক, মানে উম, প্রশ্ন করার পরে জিজ্ঞাসা করলাম বলুন আপনি অসুবিধা। উনি বললেন যে এটাই যে আমি, দেখুন ডাক্তারবাবু, আমরা তো মধ্যবিত্ত, সারা জীবনের সঞ্চয় দিয়ে মাঝ বয়সে আমি এবং আমার বন্ধু মিলিয়ে উম, একসঙ্গে থাকবো বলে এক জায়গায় নতুন একটা বাড়ি করেছি। সেটা আমার ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেছে? কেন বলে, না পুরো প্ল্যানিংটাই ভুল হয়ে গেছে, এখনো আমার কিছু করার নেই, কারণ আমার সমস্ত টাকা পয়সা গুলো বেরিয়ে গেছে হাত থেকে। উম, আমার পুরো পুরো এটা নিয়ে যে আমার অধ্যাবসায় ছিল, আমি এত পরিশ্রম করেছি এটা নিয়ে, সামান্য ছোটখাটো বিষয় নেই, ইট বালি, ইট কোথাকার হবে, চুন কোথাকার হবে, পানি কোথাকার হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি রীতিমতো গবেষণা করেছি, তারপরে হোমওয়ার্ক করেছি, কোন কোন দোকান থেকে আনবো, কোনটা ভালো হবে, এটা নিয়ে আমার দীর্ঘ 4-5 বছরের একটা পরিশ্রম পুরোটাই একদম চলে গেল। আর এই ধরনের আহ, যা আমাদের সংসার, এই যে আমাদের যে অবস্থা, আহ, অর্থনৈতিক অবস্থা, একবার এটা হয়ে গেলে পরে তার দ্বিতীয়বার করার সুযোগ থাকবে না, তো আমার সমস্ত কিছু গেল। আমি এখন নিজের মানে মনে হচ্ছে যেন নিজের চুল নিজে ছিঁড়ি, নিজেকে নিজে শেষ করে দিই। এই পেশেন্টকে মানে, এবারে এই প্রসঙ্গে আরো বেশ কিছু কথা উনি বলেন, কিন্তু প্রথম কথা হচ্ছে এটাই যে একটা সাংঘাতিক ডিপ্রেশনের মধ্যে উনি আছেন, এটা বোঝা গেল। এই পেশেন্টকে অরামেট দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার এখানে অরামেটে কোন জায়গাটা স্ট্রাইক করেছে, খুব স্বাভাবিক কারণে যে এই যে আত্মহত্যা করতে গেছেন বলে অরামেট, এরকম বিষয়টা কিন্তু নয়। অরামেটের যে বৈশিষ্ট্যের কথা কুণাল বললো, যত ওষুধ আছে
সবাই ইন্ডাস্ট্রিয়াস, মানে অরামেটো ইন্ডাস্ট্রিয়াস, আপনার কার্সেরোসিন ইন্ডাস্ট্রিয়াস, লাক্স ভূমিকা, সিপিয়াও খুব পরিশ্রমী হয়। কিন্তু অরামেটের যেটা মূল জায়গা, প্রত্যেকটা ওষুধের তো একটা একটা জায়গা থাকে, সেটা হচ্ছে নিজের দিকে আঙ্গুল নির্দেশন করা, নিজেকে নিজে তাই করে। সেলফ ব্লেম, সেলফ ব্লেম যত আমরা রুগী দেখবো, আহ, তাদের মধ্যে সাধারণত আমাদের সমাজে যারা আমরা থাকি, বসবাস করি, আমাদের কিন্তু স্বাভাবিক প্রবণতাটা হচ্ছে অন্যকে দায়ী করা, যে কোনো ইস্যুতে অন্যকে দায়ী করা, যে কোনো কিছু ভুল হয়েছে সে দায়ী, এক্স ওয়াই জেড যাই হোক না কেন। অরামেটের পেশেন্ট যারা হবেন, এটার মানে বেসিক জায়গাটা হচ্ছে এটাই যে এনারা নিজেদেরকে কাঠগড়া দাঁড় করা, এটাই অরামেটের একটা মানে, এখান থেকে আমরা অরামেটে ঢুকতে পারি। একটা রুব্রিক আছে কেন্টে, এটা হচ্ছে অ্যাংজাইটি, মানে কোন পর্যায়ে যেতে পারে এটা, এই যে নিজেকে নিজে দায় করার জায়গাটা, সেটা নিয়ে উনি রীতিমতো আহ, উদ্বেগের মধ্যে কাটান। অ্যাংজাইটি কনসিয়েন্স অফ, কনসিয়েন্স মানে হচ্ছে আমাদের বিবেক বোধ, অর্থাৎ আমরা যে কাজটা করেছি, অনামেটিক পেশেন্ট যে কাজটা করেছেন সেই কাজটা ঠিক হলো কি, সেটা ভুল হলো না তো, সেটা ঠিক মতো করে করতে পারলাম কি, সেটা যে কোনো কিছু হতে পারে, ধরুন অফিসিয়াল ওয়ার্ক হতে পারে, সাংসারিক কাজ হতে পারে, মহিলাদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে ওভার কনসিয়াসনেস, আমি ঠিক মতো করে স্যারের কাজটা করতে পারলাম তো, এটা নিয়ে তার মধ্যে একটা অ্যাংজাইটি, এটা নিয়ে তার মধ্যে একটা উদ্বেগ, এবং সেই উদ্বেগের বিষয়টা কিন্তু সে নিজে, মানে অন্য কেউ নয়, আমার পারফরমেন্সটা ঠিক হলো কিনা, যেহেতু এটা একটা মেটাল, মেটাল মানে হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড, সমস্ত কিছু করে। অরামেটেও তাই, অরামেট হচ্ছে পারফরমেন্স নিয়ে খুব চিন্তা করে, এবং সেখানে সে নিজেকে কাঠগড়ায় তুলে, আমার এটা কোথায় কি করতে করে হলো না কাজটা, সেই জন্য তার মধ্যে একটা তাড়না থাকে যে আমি তাহলে আরো কি করে কাজটা ভালো করে করবো। এই ইন্ডাস্ট্রিয়াসের কথা কুণাল কিছুক্ষণ আগে বলেছে, আহ, সেটা হচ্ছে এই উদ্বেগ থেকে, এই তাড়না বোধ থেকে, যে আমি যে কাজটা করছি, আমি যে বক্তব্যটা রাখছি আপনাদের কাছে, এই বক্তব্যটা ঠিক মতো করে রাখতে পারছি তো, নাকি কোনো কোথাও কোথাও ভুল হয়ে যাচ্ছে, এটা নিয়ে তার মধ্যে একটা উদ্বেগ। এবং সেখানে সে শেষমেশ মনে করে এটাই, যে যে সিফিলিটির একটা বেশ বরাবরই থাকে, সে শেষমেশ এই জায়গাটায় এসে পৌঁছায় যে না, এটা ঠিক মতো আর হয়নি, কাজটা এটা ভুল হয়েছে। এবং এখানে মানে যখন অরামেট প্রুভিং হয়, ম্যাথমেটিক্যাল পিরিয়ডে আছে, প্রথম দিকে কিন্তু খুবই কন্টেন্ট থাকে, খুব টকেটিভ থাকে, প্রত্যেকের সাথে কথা বলে, মানে খুশিতে, মানে হাসি খুশি একদম চেয়ারফুল পেশেন্ট। এখানে আত্মহত্যা যেরকম কোনো বললেন আর সত্যি কোনো জায়গা নেই। কিন্তু সেই ব্যাপারটা হতে 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 তার এই যে অ্যাংজাইটি গ্রো করলো, তারপরে তার থেকে তার তার ইন্ডাস্ট্রিয়াসনেস গ্রো করলো, মানে ওইটা থেকে তার বিবেক যে তাড়নাটা এতটাই বেশি, যে তার তার কাজ করতে উদ্বুদ্ধ হতে হয়, এবং কাজ করতে উদ্বুদ্ধ হতে হয় বলে সে ইন্ডাস্ট্রিয়াস হয়। এইমাত্র একজন ডাক্তার বলছিলেন যে তুলনামূলক রচনার কথা, পার্সোনাল এরকম অন্যকে খুশি করার জন্য কাজ করে, ইন্ডাস্ট্রিয়াস হয়, যাতে সব জায়গায় একটা হারমোনি বজায় থাকে, একটা সুন্দর একটা কি বলবো ব্যালেন্স থাকে, তার জন্য কার্সেনসিং কাজ করে। নার্স যেরকম নিজের অ্যাম্বিশনটাকে ফুলফিল করার জন্য, যে আমি আরো উপরে উঠবো, এই জায়গা থেকে নার্স কাজ করে, এতটাই মানে তার কি বলবো অ্যাম্বিশন থাকে যে আমি আরো বেশি করে উপরে উঠবো উঠবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে। অরামেটে কিন্তু এটা না, অরামেটের জায়গাটাই হচ্ছে যে ওর মনে হচ্ছে যে ও নিজেকে নিজে ঠিক মতো করে পারফরমেন্সের জায়গা ঠিক মতো করে করতে পারে, তার জন্য তার এই এই ধরনের ফাস্টিডিয়াসনেস, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াসনেস, এই বিষয়গুলো আস্তে আস্তে গ্রো করতে থাকে। এবং এটা মানে এতটাই সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, এটার মধ্যে না আমরা ঢুকবো না, মানে এটার মধ্যে ঢুকতে গেলে বিষয়টা মানে ওভারল্যাপিং হয়ে যাবে, তো না, যেটুকু না হলে না সেটুকু অংশ দিয়ে আমরা দুটা লাইন আরেকটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বেসিক বেশি মানে অরাম তো গোল্ড, এবং গোল্ড মানে হচ্ছে কিন্তু খাঁটি, সোনার ছেলে, সোনার চিত্র ছেলে,
এই অলিম্পিকে হয় না গোল্ড মেডেল পায়, তারপরে সবাই ভালো, কিন্তু তার মধ্যে একটা বিশেষ জায়গা হচ্ছে গোল্ড, যার ফলে এর মধ্যে কোনো ইম্পিউরিটি নেই। যত মানে খারাপ নেগেটিভ দিক রয়েছে আমাদের রেপার্টরি যেরকম ধরুন সেলফিশনেস, যেরকম ধরুন গ্রিড, জেলাসি, এনভি, হিপোক্রেসি, লায়ার, ডিসাইডফুল, করাপ্ট, হ্যাঁ, এই ধরনের ডিসঅনেস্ট, এখানে কিন্তু অনেক পলিটিক্স রয়েছে। এই যে নীতিগুলোর কথা আমি বললাম, মেন্টাল নীতির কথা বলছি, অনেকগুলো পলিটিক্স রয়েছে এখানে। সব কটা ক্ষেত্রে দেখবেন কোথাও অরামেটের এই নেগেটিভ চরিত্রগুলোই নেই, এর জন্যই অরাম গোল্ড। ওর যেটা হয় প্রথম থেকে হতে 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 সেন্স অফ অনার স্ট্রং থাকে, তোমার বলবো তারপরে আরো কিছু করে কাজ করে, শেষ দিকে না ওর ওই লুদিং অফ লাইফ চলে আসে। আপনার তার মনে হয় যে আমি ঠিক পারছি না, এবং আমার বন্ধু বান্ধব, আমার যারা অ্যাসোসিয়েটস আছে, তারাও যেন আমাকে ঠিক ভরসা করছে না। মানে কেউ কিন্তু ভরসা করছে না তা নয়, এখানে আমার পেশেন্টের ক্ষেত্রে তাই। পেশেন্টকে মানে স্ত্রী বলছেন যে যথেষ্ট ভালো বাড়ি হয়েছে, আমরা আছি, সুস্থ আছি, কিন্তু তা সত্ত্বেও ওর একটা ভ্রান্ত ধারণা, ওর একটা ডিলিউশন বলবো এটাকে, যে আমি কিছু যেন হলাম না, মানে আমি যেন বোকা, আমি যেন আহ কিছুই করে উঠতে পারলাম না। ডিলিউশন, ওয়ার্থলেসনেস ইজ, এটাও কেন্টের বুদ্ধি। ডিলিউশন, ওয়ার্থলেসনেস ইজ, আমি ওয়ার্থলেস, আমি মানে আহ, আমার কোনো দম নেই, আমি ভুল করেছি। হ্যাঁ, এটা তার নিজস্ব ধারণা, এটা কেউ তাকে করে দেয়নি, কেউ তাকে বলেনি সে ওয়ার্থলেস, যদি সে ধারণা করে না, সেখান থেকে সে পরবর্তীকালে এটা ভাবে যে আমি কি এবার তো আর বেঁচে থাকার কোনো মানে নেই, জীবনের আমার জীবন শেষ হয়ে যাবে। এবং সত্যি কথা হচ্ছে এটাই যে এই যে চেয়ারফুল, গে, হ্যাপি থিঙ্কিং অফ ডেথ ফাইল, এটাও কেন্টের এবং হ্যানিম্যানের কথা, কেন্টের যুক্তি, যে মৃত্যুবরণ করতে মানে সে ভালোবাসে, খুশি থাকে, চেয়ারফুল থাকে, মানে হাসিতে হাসিতে আমি চলিয়ে যাইবো, এরকম একটা তার মানসিক অবস্থায় শেষ পর্যায়ে এসে পৌঁছে যায়, যার জন্য সে কোথাও ভয় পায় না, খুব খুব মানে সিকুলেটিভ ডিস্ট্রাকশন এই জায়গাটা আছে, খুব রেকলেস হয়ে যায়। এই মোটামুটি আমি কিছুটা অ্যাডিশন করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাই। একটা আমার প্রশ্ন জাগছে, আমরা দেখি আনডিসিপ্লিন টেস্টে ওরা মেড থাইরয়েড আমরা এটাকে ডিফারেন্স কিভাবে করব, আর এর ম্যাথমেটিক ভ্যালুয়েশনটা যদি কেউ একটু ডিসকাস করেন তাহলে ধন্যবাদ। আমি প্রশ্নটা কি শুনতে পেরেছেন কুণাল স্যার? পার্থ স্যারের প্রশ্নটা? হ্যাঁ, পার্থ স্যারের প্রশ্ন শুনতে পেয়েছি, কিন্তু এই প্রশ্নের উত্তর বোধহয় আমি সঠিকভাবে দিতে পারবো না। এই ম্যাথমেটিক বিশ্লেষণ, কারণ থাইরয়েডিনাম সম্বন্ধে আমিও খুব একটা ভালো জানি না, বা পিটুইটারিও আমি কখনো ইউজ করিনি। এটা যদি অন্য কারোর অভিজ্ঞতা থাকে, নীলকমল স্যার আছেন, ওনার সাথে স্যার আমি একটু অ্যাড করতে চাই দু একটা পয়েন্ট, সেটা কি করা যাবে? এই প্রশ্নটা উত্তর হয়ে যাক, তারপরে আপনি অ্যাড করবেন, বা এটার উপর অ্যাড করবেন। না, মেন্টাল সিমটমস এর আপনি যেটা আলোচনা করেছেন। হ্যাঁ, পার্থ স্যারের প্রশ্নটা হয়ে যাক, তারপরে না হলে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এটা যদি কেউ জানেন তাহলে, আমি তো এটা বলতে পারবো না ওই দুটো ড্রাগ নিয়ে। আচ্ছা, আমি তাহলে নীলকমল স্যারের কাছেই যাচ্ছি। নীলকমল স্যার, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি অনেক আস্তে শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? খুব শোনা যাচ্ছে, খুব স্লো। একটু যদি জোরে। হ্যাঁ, সুমাইয়া ম্যাডামকে ধন্যবাদ, আর কুণালকে তো ধন্যবাদ জানিয়ে আমি মোটেই ছোট করব না। ও যেটা বললো সেটা হচ্ছে একদম স্বর্ণ ছটা, ইংরাজি করলে হতে যায় না, সেটা হচ্ছে গোল্ডেন এক্সপ্লোশন। আর কুণাল যেভাবে বলে গেল তারপর সংযোজন করা সত্যি ধৃষ্টতা। তবে যেহেতু কুণাল কি বলবো আমার টিচার এইখানে,
তো আমি শুধু দুটো শব্দ সংযোজন করতে পারি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম, যেটাই ভাবি দেখি কুণাল ঠিক পরের মুহূর্তে সেটা বলে দেয়। কুণাল যে দুটো শব্দ বলেনি সেটা হচ্ছে ওয়ার্লসাম। এই অরাম মেটালিকামের রুগী প্রচন্ড পরিমাণে ঝগড়ুটে, আর একটা হচ্ছে ক্লোটোরিক, অর্থাৎ সে প্রচন্ড পরিমাণে দজ্জাল গোছের। এই দুটি রুব্রিক, দুটি সিমটম শুধু বলতে বাকি থেকে গেছে। এবার হচ্ছে ওই অরাম মেটালিকামের আনডিসেন্টেড টেস্টিসের কথা, তার সাথে থাইরোডিনামে আছে এবং পিটুইটারিতে আছে, আর লেখা আছে এই প্রথম ক্ষেত্রে হচ্ছে একটা সিফিলিটিক ক্যারেক্টারের জন্য হয়, যেহেতু অরাম মেটালিকাম অন্যতম একটা সিফিলিটিক মেডিসিন। অর্থাৎ আনডিসেন্টেড টেস্টিস যেটা, সেটা হচ্ছে একটা সিফিলিটিক ক্যারেক্টার। ডিফর্মিটি থাকে, অর্থাৎ যে জায়গায় তার অধিষ্ঠান হওয়া দরকার ছিল ঠিক জন্মের ঠিক পর মুহূর্তে, সেইখানে সেই স্ক্রোটামের ভিতরে টেস্টিসটা মানে নেমে না আসে, উপরেই রয়ে যায়। এই যে একটা পরিণতি, এই যে একটা পরিস্থিতি বা এই যে একটা স্টেট, সেটা কিন্তু হচ্ছে সিফিলিটিক ক্যারেক্টারের জন্য হয়। সেই হিসেবে এটা একটা সিফিলিটিক মেডিসিনের আন্ডারে সিমটমটাকে ফেলা হয়েছে। মজা হচ্ছে অরাম কিন্তু প্রুভিং করতে গিয়ে কিন্তু কখনো এই সিনড্রোমটা আসেনি। তার কারণ হচ্ছে এটা আসা সম্ভব নয়, এটা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম। পরবর্তী ক্ষেত্রে যে সকল শিশুদের আনডিসেন্টেড টেস্টিস অবস্থা রয়ে গেছে, তাদেরকে যখন ওষুধ দেওয়া আছে, সেটা প্রপার জায়গায় এসে সেটা ডিসেন্টেড হয়েছে বলে আমরা দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে একই সিমটম কিন্তু হচ্ছে থাইরোডিনামের ক্ষেত্রে। থাইরোডিনামের ক্ষেত্রে যেটা হয়, থাইরোডিনাম কিন্তু অন্যতম অ্যান্টিসাইকোটিক মেডিসিন। ওটা কিন্তু অতটা সিফিলিটিক মেডিসিন নয়, কিন্তু কতগুলো প্রত্যেকটা মেডিসিনের কিছু এবং মাঝের কতগুলো স্টেট এবং স্টেজ থাকে। মানে আমি সাইকোটিক দেখছি মানে তার ভিতরে কি সিফিলিটিক নেচার নেই, বা তার মধ্যে কি আমরা শরিক নেচার খুঁজে পাবো না? এটা কিন্তু একটা অবাস্তব জিনিস। 100% সাইকোটিক, 100% শরিক বা 100% সিফিলিটিক সেই অর্থে কিন্তু কোনো রুগীকে পাওয়া যায় না। কিছু না কিছু হলেও 10-5% হলেও কিন্তু অন্য মাধ্যমের একটা প্রভাব থেকে যায়। সেই হিসেবে দেখা যায় যে থাইরয়েডিনামের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কিন্তু ওই ক্লিনিক্যাল সিমটম। আর পিটিউটারিতে কিন্তু আমি কখনো আনডিসেন্টেড টেস্টিসের এটা কিন্তু আমার জানা নেই, বা আমি কিন্তু কখনো পাইনি। যদিও আমি পিটিউটারিটা ইউজ করি, প্রুভিং সিমটম যতটা না পাই, তার চেয়ে ফিজিওলজিক্যাল কতগুলো চিন্তা ভাবনা নিয়ে সেটা হোমিওপ্যাথিতে কতটা সমর্থনযোগ্য যায় না, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের করতে হয়। আশা করি আমি আমার মানে পূর্ববর্তী বক্তা প্রতাপ বাবু নাকি, ওনার নামটা মনে করতে পারছি না, চোখ বন্ধ করে বলছি তো, আলো টালো আমাদের এখানে কিচ্ছু নেই। পার্থবাবু। পার্থবাবুর পার্থবাবুর উত্তরটা হয়তো কিছুটা দিতে পেরেছি। নমস্কার। পার্থ স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা তো পাওয়া গেল। আমরা এই যে এখানে তো আমরা যেটা সিকিউরিটি ক্যারেক্টারের একটা ডিস্ট্রাকশন পাই, আর যেটা স্যার আর একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই এখানেতে এই যে আমরা যদি শুধুমাত্র আনডিসেন্ট টেস্টিস পাই, মানে যেটা দেখছি এটা যে এখানে সিকিউরিটি ক্যারেক্টার, সিকিউরিটি বলতে আমরা একটা ডিস্ট্রাকটিভ নেচার পাই। হয় এটা একটা ইনকোঅর্ডিনেশন, তো আমি সেরকমই ভাবছিলাম। তার নীলকমল স্যারের কথা থেকে একটু যেন এই জায়গাটা আমার কনফিউশনটা খুব দূর হলো। ডিস্ট্রাকটিভ নেচার ধরবো নাকি এটা এই কনস্ট্রাকশনের যে গন্ডগোলটা, এটা সাইকোটিক মাধ্যমে আমরা দেখি, এটা সেই রকম ধরবো। এই জায়গাটা যেন খুব এটা ফিজিওলজিক্যাল পারভার্সন। এটা ফিজিওলজিক্যাল পারভার্সন। এই ফিজিওলজিক্যাল পারভার্সন একমাত্র সিকলিস মাইজন করতে পারে। ফিজিওলজিক্যাল পারভার্সন, এটা ডিসেন্ডেড হল না। এটা ফিজিওলজিক্যাল পারভার্সন। যেমন তো পিজিয়ন স্টেট টেস্ট, মানে পায়রা খোঁচার মতো তার চেষ্টা হবে। হ্যাঁ, এইগুলো সবই কিন্তু সেই ফিজিওলজিক্যাল পারভার্সন। ফিজিওলজিক্যাল পারভার্সন জীবিত আছে, অথচ প্রপার জায়গায় তার ফিজিওলজিটা ইয়ে হচ্ছে। এইটা একমাত্র মায়াজাম হচ্ছে সিফিলিস, এই ফিজিওলজিক্যাল পারভার্সনটা তৈরি করতে পারে। এবং এই ডিসেন্ডেড টেস্টিসের ক্ষেত্রে যে ওষুধটি নেমে আসবে, আমার খুব বাজে অভিজ্ঞতা আছে। আমি ওটা কয়েকটা করেছি, আমার মনে হয় একটাই সফল হয়েছিল, বাকি সেটার জন্য কয়েকটা এসেছিল,
বাকিগুলো সব ফেলবে। ওই সব আরব মেটালিকাম নিয়ে যে আমার জ্ঞান নেই, তখন তো আর অত বুঝতাম না। এটা ব্যাপার হচ্ছে যে আহ, এই ধরনের সিঙ্গেল মেডিসিনের উপর প্রেসক্রিপশন তারা উনি দিয়েছেন, খুব ভালো কথা বলেছে। এটা ক্লিনিক্যাল সিমটম কেন? ড্রাগ বুকিং করতে গিয়ে ওই সিস্টার যেখানে ছিল সেখান থেকে আবার অন্য জায়গায় চলে গেছে, তারপর ফেরত এসেছে, সেরকম তো ব্যাপারটা না। ফলে এটা ক্লিনিক্যাল সিমটম, এটা বুঝতে হবে যে ক্লিনিক্যাল সিমটম বললেন কারণটা কি। ক্লিনিক্যাল সিমটমের ভ্যালু তো কম, এবার কিন্তু ভালো করে জানি ক্লিনিক্যাল সিমটম এখন কেন্টের ক্লিনিক্যাল সিমটম, আমার ক্লিনিক্যাল সিমটম দুটো কি এক ভ্যালু হবে? ফলে ক্লিনিক্যাল সিমটমটা কে দিয়েছেন, যদি কেন দিয়ে থাকেন তাহলে আমরা ভাবতে পারি। আমি তো বলছি আমি একটা সফল হয়েছিল, আর বাকি কয়েকটা দেখে ওইটা দেখে পেশেন্ট এসেছিল, কিন্তু সফলতা পাইনি। এরপরে অপারেট করে ইয়ে করতে হয়েছে। সেটা এখন ওইটা হলেই সেরে যাবে এরকম কথা বলাটা বোধহয় ঠিক হবে না। যদি ওটা সিঙ্গেল মেডিসিন ক্লিনিক্যাল, এটাই বলে দিলাম। আর আর কেউ যদি বলতে পারেন বলুন, নাহলে আমি একটা ছোট্ট গল্প বলবো, আমার পিরিয়ডের গল্প বলবো, সেটা আমি এখনো বলতে পারি, পরেও বলতে পারি। আমার সময় আমার বলতে পারবেন, আর কেউ বলার জন্য কি আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার আরেকটু জানার ছিল, যেটা হচ্ছে বলতেছেন ফিজিক্যাল পারভার্সন, এটার জন্য আনডিসেন্ডেড হয়ে গেল, বা আরেকটা বলা, ইংরেজিতে আবার আরেকভাবে বলা যায় পিকটরকাইটিস সম্ভবত, আমি জানি, আমি এরকম ফিল করছি আপাতত। আমিও কথাটা সেই অরাম ছিলাম। শুনতে পাচ্ছেন না? কথাটা ঘুরিয়ে গেছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ক্রিপ্টোরকাইটিস মানে আনডিসেন্ডেড টেস্টিস, যেটা স্পুটামে যেটা হ্যাঁ, থাকার কথা সেটা নেই। বুঝেছি। ফিজিক্যাল পারভার্সন, তা থাইরয়েডিনামে কি এরকম ফিজিক্যাল পারভার্সন আছে? সব মেডিসিনই থাকতে পারে, ফিজিওলজিক্যাল পারভার্সন তো থাকতেই পারে পেশেন্ট। ফিজিওলজিক্যাল পারভার্সন গুলোকে ডিজিজ বলা হয় না, কিন্তু ওইগুলো পারভার্সন। এই ফিজিওলজিক্যাল পারভার্সন যেমন দেখা যাচ্ছে একটা পেশেন্ট ওই সামান্য হয়তো একটা ইয়াং মেয়ে, তা 15-16 বছরের মেয়ে, সে খেলে না, বা সে হয়তো একটু ওই সামান্য হয়তো একটু আসলে সে কুত্তার মতন হাঁপায়। এটা কি হাঁপানোর কথা? এটা 15 বছরের ছেলে হবে হাঁপানোর কথা? বলে এইখানে তার কিন্তু রেকর্ডিং, তার ইয়ে টেস্ট করে দেখা যাবে তার এমন কিছু গন্ডগোল নেই, কিন্তু সে কিন্তু ওই যে 100 হাত হেঁটে আসলো কি 200 হাত হেঁটে আসলো, হেঁটে আসার পর সে ক্লান্ত হয়ে ওরে বাবারে, পাখাটা জোরে চালিয়ে দাও, এই যে তার অলরেডি যে অতিরিক্ত ক্লান্তি, এই যে জায়গাগুলো আসছে, এটা কি ওই বয়সের একটা ফিজিওলজিক্যাল নিয়ম অনুযায়ী আমাদের ধারণা কি হয়, এটা কি নর্মাল? মোটেই। সে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ছে, এই যে অল্প পরিশ্রমে সে মেন্টাল পরিশ্রম হোক, ফিজিক্যাল পরিশ্রম হোক, এটা তার এই বয়সে হওয়ার কথা না। এখন যদি আমরা যদি ক্লান্ত হই, 60 বছর হয়ে গেছে, এটা স্বাভাবিক। এটা নিশ্চয়ই 15-16 বছরের বাচ্চার পক্ষে ইয়ের পক্ষে এটা স্বাভাবিক। এই যে এটাও ফিজিওলজিক্যাল পারভার্সন। মানে এইগুলো যদি আমরা একটু বুঝতে চাই, যেমন দেখা যাচ্ছে ঠোঁটটা কারো মোটা, হ্যাঁ, বা ঠোঁটটা কাটা, এগুলো সবই ফিজিওলজিক্যাল পারমিশন। এতে কিন্তু তার শারীরবৃত্তীয় কোনো গন্ডগোল বিশেষ কিছু হবে না, কিন্তু তার খামতিটা রয়ে যাবে। চেস্টের ক্ষেত্রে দেখা গেল পায়রার খোপের মতো তার চেস্ট হলো, সে ওই রকম, সে ওই একটু উঠতে পারে না। এবং এই পেশেন্ট গুলো দেখা যায়, ওগুলো ওরে বাবারে, আমি পাহাড়ে যাই বটে, পাহাড়ে উঠি না, ও দূর থেকে দেখে চলে আসে আমি উঠতে পারবো, ওরে বাবারে, সে উঠবেই না, বেড়াতে গেলে সেখানে উঠবে না সে। তাহলে এই যে এটাকে একটা একটা যদি অল্প বয়সী ছেলে মেয়ের পক্ষে যদি এরকম যদি সে বলে আমি উঠতে পারবো না, বা দেখা গেল যে আপনার চেম্বারে একজন মা এসছে, তার 60-65 বছর, তাকে দেখাতে নিয়ে এসছে একটা 15 বছর 20 বছর একটা মেয়ে দেখাতে নিয়ে এসছে। দেখেছি বলছি, ও দিদি, বাবারে পাহাড়ে তো চালিয়ে, ওই বাবারে কি গরম, আর পারছি না, বাবা কতটা হেঁটে এসছি। কিন্তু আপনি জানেন যে রাস্তা থেকে আপনার চেম্বারটা এমন কিছু দূরত্ব না। তার মা বয়স্ক মানুষ, সে সেই কথা বলছে না, অত ক্লান্তি অত ইয়ে দেখাচ্ছে, কিন্তু সে দেখাচ্ছে। এই যে তার ফিজিওলজিক্যাল যে পারভার্সন গল্প, এটা একটা ফিজিওলজিক্যাল পারভার্সন। তারপর দেখা গেল যে সামান্য হয়তো ঘরের মধ্যে 2 পা হাঁটলো, হাঁটার বা সিঁড়ি দিয়ে একবার নামলো, গোটা গা শরীর থেকে ঘামে ভিজে গেল, তাহলে ওইটুকু পরিশ্রমে তো অতটা ঘাম হওয়ার কথা না। এই যে পার্সপিরেশন হচ্ছে, এবং এই যে পেশেন্টের, এটা ফিজিওলজিক্যাল পারভার্সন। ফিজিওলজির আমরা সাধারণ জ্ঞানে আমাদের বুঝছেন, একটা হ্যাঁ কোশ্চেন একটুখানি ইন্টারাপশন করছি। আমরা অনেক সময় দেখি
6টা আঙুল নিয়ে জন্মছে। আর সব ওই গ্রুপে পড়ে যাবে। আচ্ছা কেন তাহলে এটা কি ইনকোঅর্ডিনেশন? আমরা সাইকোসিসের যে ইনকোঅর্ডিনেশন দেখি, আর সিফিলিসের যে বেস যে জিনিসটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। তাহলে এইখানে ফিজিওলজিক্যাল কোশ্চেনটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল পারভার্সন এটা তাহলে সিফিলিটিক মায়োজম হলো কেন, ব্যাখ্যাটা কি? কনজেনিটাল ব্যাপার, ওটা সিফিলিস। এই যে আমরা যেটা বলছি ইনকোঅর্ডিনেশন, সাইকোসিসে তো বেসিক জিনিসটা হচ্ছে ইনকোঅর্ডিনেশন। তাহলে 6টা আঙুল নিয়ে জন্মাচ্ছে, সেটা ইনকোঅর্ডিনেশন না ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন নয়, ওটা হচ্ছে পারভার্সন, ফিজিওলজিক্যাল পারভার্সন। আরে এটা তো পারভার্সন, এটা ইনকোঅর্ডিনেশন নয়? না না, এটা যেই চ্যানেল পর বিস্তারিত ব্যাখ্যা করেছে, বিস্তারিত ব্যাখ্যা করে ক্লিয়ার করতে এই চ্যানেলে বিস্তারিত আছে, যে এই চ্যানেলে পরিষ্কার বলেছেন এইগুলো ফিজিওলজিক্যাল পারভার্সন। তাহলে তো বুঝলাম ফিজিওলজিক্যাল পারভার্সন, তাহলে এই জায়গাটা আমরা দেখছি এটা ইনকোঅর্ডিনেশন তো নাকি? না ইনকোঅর্ডিনেশন নয়? না, এটা অসঙ্গতি তো নয়, ব্যাপারটা হচ্ছে যে অসঙ্গতি নয়। 6টা আঙুল নিয়ে জন্মাচ্ছে, এটা অসঙ্গতি নয়? দাঁড়া, তার একটু তফাৎটা করতে হচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে অসঙ্গতি কখন, যখন তো দেখছি যে একটা পা একটা হাত তার কিছু ইনকোঅর্ডিনেশন নিয়ে জন্মাচ্ছে, তাহলে তার তো বেসিকে তাহলে ইনকোঅর্ডিনেশন ফিজিওলজিক্যাল পারভার্সন। তাহলে বাবা মার কাছ থেকে সে শুধু সিফিলিস মাঝামি পাচ্ছে, সে কি সাইকোসিস পাচ্ছে না? কোশ্চেনটা তো স্বাভাবিক আসবে। তাহলে যেই চ্যালেঞ্জ বলছে বলে আমাদের তো ব্যাখ্যাটাকে বুঝে নিতে হবে। আমি সেটাই তো বলছি, আমি সেটাই তোকে বলতে যাচ্ছি, বুঝতে হবে সেই ব্যাখ্যাটা। সেটাই বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে যখন আমরা ইনকোঅর্ডিনেশনটা কখন, যেমন ধর তোর আঙুলের উপর একটা টিউমার তৈরি হয়ে গেল, তো স্বাভাবিক যে বৃদ্ধি তার সঙ্গে ওটা মিলছে না বলে ইনকোঅর্ডিনেশন। এইবার ব্যাপার হচ্ছে যে এইখানে তো তা হয়নি, এখানে কি হচ্ছে তার ওই স্বাভাবিক আঙুলের মতোই সবগুলো হয়ে গেছে, 5টা জায়গায় 6টা হয়েছে, বেশি হয়ে গেছে বা একটা কম হয়ে গেল। এই যে বেশি হয়ে গেল কম হয়ে গেল, এই যে তার ফিজিওলজিক্যাল প্রসেসটা, ফিজিওলজিক্যাল প্রসেস নিয়ম অনুযায়ী তার তো যেটা যে জিনিসগুলো তৈরি করার কথা সেটা সে করতে পারে। এই যে ফিজিওলজিক্যাল পারভার্সনের গন্ডগোল, এইটাকে ফিজিওলজিক্যাল পারভার্সন মানে এটা সে 6টা আছে তো 4টে হতে পারে, 3টে আঙুল হতে তো পারে। তাহলে এটা শুধুমাত্র সিফিলিটিক মায়োজম করবে, সাইকোসিস করবে না, এটা কেমন করে হলো? এটাই তো আমার তো আঙুল যে গঠন হচ্ছে সেটা তো ফিজিওলজিক্যাল একটা প্রসেস রে, ফিজিওলজিক্যাল প্রসেস ঠিক আছে, কিন্তু একটা নরমাল নয় তো, এটা নরমাল তো নয়, সব হচ্ছে। তাহলে এর তাইকে তাহলে সেই মায়োজমেই ঢুকতে হবে। এই চ্যানেল ওই সিভিলিসে যেমন ঢুকতে পারছি, তাহলে হোয়াই নট সাইকোসিস? সাইকোসিস তো ইনকোঅর্ডিনেশনের মাস্টার। সাইকোসিস ইনকোঅর্ডিনেশন কি এক্সট্রা পলিফারেশন হয়েছে কি? এক্সট্রা পলিফারেশন তো হয় কি? এটা তো আমি তো এমনও দেখেছি জন্ম থেকে মাথায় আপ নিয়ে জন্মালো, তাহলে সেটা তো না দেখা যায়। আমি একটু বলবো, ডিফেক্টিভ যে ইয়েগুলো, ডিফেক্টিভ যে ফিজিওলজি যেগুলো, এগুলো সবগুলোই কিন্তু এই সিভিলিসের আন্ডারে পড়ে যাবে। আচ্ছা রঘুনাথ, কি বলছো বলো? বলছি এটা ইনকোঅর্ডিনেশন হবে না? না, আমার তো মনে হয়, আমি কিন্তু পাত্রদার মতামতটাকে সাপোর্ট করছি। কিছুটা আমি একটা কথা বলতে চাই প্লিজ। সিফিলিটিক যেটা, সিফিলিটির মধ্যে ডেফিসিয়েন্সি থাকে। ডেফিসিয়েন্সি বলতে আমি বলি, যেমন ধরেন একটা আমি যখন প্রশ্ন করলাম যে আপনি কেমন আছেন, সে বলে কি আমি সব সময় ভালো থাকি, আমি কখনোই খারাপ থাকি না। সবাইকে একই কথা বলে, তার মানে সে তার ফিলিংটাই কাজ করে না। মানুষ সবসময় ভালো থাকতে পারে না, তার মধ্যে কষ্ট থাকে, মন খারাপ থাকে, অবশ্যই থাকে, কিন্তু সে সেটাকে সবসময় সবসময় সে প্রফুল্ল থাকে। এবং এটা হলো তার ফিলিং এর ডেফিসিয়েন্সি। তার ফিলিংটা, তার যে সেন্সেশনটা ড্যামেজ একটা সাইড, যেটা শুধু সে ফিল করতে পারছে না, সে কিন্তু গভীর সিফিলিটিক মায়োজম। যদিও তার মধ্যে ডেস্ট্রয় জিনিসটা নাই। যেমন ধরেন এই যে যদি স্ক্রুটা আমরা ঠিক জায়গায় না থাকে,
যদি প্লেসটা ঠিক মতো না হয়, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। এই কর্ডটা শর্ট থাকতে পারে অথবা কর্ডটা পেঁচানো থাকতে পারে, কিন্তু এটা ডেফিসিয়েন্সি মানে কি, তার যে হরমোনটা যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করতে হবে। এখানে হরমোনাল ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, এটা সে ক্যারি করছে, সিফিলিটিক মায়োজম ক্যারি করছে, কারণ এখানে ডেফিসিয়েন্সি আছে। একটা হলো ডিস্ট্রাকটিভ, একটা হলো ডেফিসিয়েন্সি, এই দুইটা জিনিস সিফিলিটিকের মধ্যে থাকবে। আর সাইকোটিক যেটা, সেটা হলো এক্সট্রা গ্রোথ। এক্সট্রা গ্রোথ আমার যা দরকার তার থেকে বেশি, বা ডিপোজিট ডিপোজিট, এই জিনিসটা সাইকোটিকের মধ্যে থাকবে, আর সিফিলিটিকের মধ্যে এটাই থাকবে। এটাই এটা আমি জানি এটাই। এখন আমি জানি না কতটুকু আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন। থ্যাংক ইউ। এবার আমি বলছি বিকৃতিটা তো ইনকর্ডিনেশন বলে বলছি। বিকৃতিটা কিন্তু সিফিলিসের আন্ডারে আসবে, বিকৃতি ও সিফিলিসের আন্ডারে আসবে। এটা তো যেই ছেলে তো, হ্যাঁ, বিকৃতিগুলো তো কি শুধু ওর কি কনস্ট্রাকটিভ তা তো নয়। সাইকোসিসের মধ্যে একটা কনস্ট্রাকটিভ থাকে, সেটা হচ্ছে ফলস কনস্ট্রাকশন। হ্যাঁ, এখানে তো তা নয়। ওটা যেই চ্যানেল খুব বিস্তারিত ভাবে বলেছিল, ওই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, না পড়লে জিনিসটা বোঝা যাবে না। ওই ডিফেক্টিভ ইয়েগুলো, মানে সোজা কথা হচ্ছে ডিফেক্টিভ যে আমাদের ইয়েগুলো, সেগুলো কিন্তু ওই সিপিসির আন্ডারে পড়ে যাবে, ডিফেক্টিভ ফিজিওলজিক্যাল প্রসেস গুলো। এটা ফিজিওলজিক্যাল প্রসেসের গন্ডগোলের জন্য এই ধরনের বিকৃতি গুলো আছে। কি কারণে এই 5টা হলো কি 6টা হলো কি 3টে হলো কি 7টা হলো, এটা ফিজিওলজিক্যাল প্রসেসের বিকৃতির জন্য। তাই এটা কি ফিজিওলজিক্যাল প্রসেসের কি কনস্ট্রাকটিভ জায়গা হলো কি, ফিজিওলজিক্যাল প্রসেস ডিস্ট্রাকটিভ প্রসেস এখানে হয়ে গেছে, তার এক্সেস তার লাগলো, যেটা লাগবার কথা না, বেশি খরচা করে ফেললে। এখন এই অর্থে যখন ইনকর্ডিনেশন তো ওইভাবে ধরলে হবে না, মানে জায়গাটা বুঝতে হবে, যেটা ফিজিওলজিক্যাল প্রসেসের যে গন্ডগোলটা যেটা হচ্ছে, এইটা কিন্তু একমাত্র সিফিলিস করতে পারে, এবং সেটা যে এই চ্যানেলের বক্তব্যটা ওখানে খুব সুন্দরভাবেই উনি বলেছেন। যেগুলো ডিফেক্টিভ জায়গাগুলো, কিন্তু ডিফেক্টিভ গুলো সব সিফিলিসের আন্ডারে আসবে। এবং এই যে পারভার্সন কথা উনি বলেছেন, কথাটা খুব মূল্যবান কথা। আর ইয়ে ক্ষেত্রে হচ্ছে ইনকর্ডিনেশন, পারভার্সন ইনকর্ডিনেশন অনেক সময় মনে হয় যেন দুটোই এক জিনিস, কিছু কিছু ক্ষেত্রে যেন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, ব্যাপারটা তা নয়। কিন্তু যেমন হচ্ছে কি এই যে সিফিলিসে, আমি একটা কথা বলি, এই যে ইয়ে আমরা যখন দেখতে পাবো, ওই যে ঠোঁটটা পুরু হয়ে যায়, ঠোঁটটা অনেকের পুরু থাকে, দেখা গেল অনেকের নিচের ঠোঁটটা বিশাল পুরু। এই যে পুরুটা যেটা হলো, এই পুরুটা দেখা গেল সেই, মানে এটা আমি অন্যভাবে কেউ নেবেন না, ধরুন ওই নিগ্রোদের যেমন নিগ্রোদের মধ্যে এই ঠোঁটটা পুরু থাকে বা ইয়ে থাকে, এইরকম তাদের বিশাল পুরু দেখা গেল। এই যে বিশাল পুরুটা দেখা গেল, এটা কি ইনকর্ডিনেশন ধরবো না ফিজিওলজিক্যাল পারভার্সন ধরবো? সে তো নর্মাল ভাবে ওই ঠোঁটের জন্য তো সে অসুস্থ না, তারপরে সেখানে অসুস্থ যখন সে নয়, সে তখন তাহলে সেখানে কি হচ্ছে, ওইটা একটা বিকৃতি হয়েছে। আর সাইকোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে একটা অসুস্থতা ডেভেলপ করছে, যেখানে তো ইনকর্ডিনেশন হচ্ছে, সেখানে অসুস্থতা ডেভেলপ, এখানে কিন্তু অসুস্থতা নয়, ফিজিওলজিক্যাল পারভার্সনটা ল্যাক অফ ফিজিওলজিক্যাল পারভার্সন হবে। তার মানে যতটা তার করা উচিত বা কতটা পারফরমেন্স তার যতটা থাকা উচিত ছিল, ততটা সে করতে পারবে না। তারপরে এই জায়গাগুলো একটু ভাবলে আমাকে বোঝা যাবে, এই জায়গাটা হচ্ছে মূল ব্যাপার। এটা এই যে আমরা যে ডালনেস যদি দেখি, ডালনেসের জায়গাটা যদি দেখি, আমরা বলছি সিফিলিস ডালনেস হবে, সেখানেও তো মেন্টাল যে ফ্যাক্টরটা, যেটা মেন্টাল যে তার ক্রিয়াকর্মগুলো, সেখানেও তো তার সেটাও তো পারভার্সন, সেটা তো তার ওই বয়সে তার ওরকম বোকা হওয়ার কথা নয়, কিন্তু সে বোকা হয়ে পড়ছে, সে পারফরমেন্স করতে পারছে না। একটা পারফরমেন্স তার বয়স আছে তো। এবার যদি আমি এখন দেখা গেল যে সেই কচি ছেলের মতন যদি ইয়ে করতে শুরু করি, তখন কিন্তু আমাকে, হ্যাঁ কি হলো, কে কি বলছে যেন মনে হচ্ছে, কিছু বলছে? না বলছে না, রঘুনাথ স্যার না, ঠিক আছে, বলে যান, ভালো হচ্ছে। হ্যাঁ, তার ফলে এই জায়গাটা তো বুঝতে হবে যে আমার এটা কোন ডিজিজ কন্ডিশনে আমি এসে গেছি কিনা। ডিজিজ কন্ডিশনে এসে গেলে পরে তাহলে হবে আমার যে ঠোঁটটা একটা বড়ই হয়, বা একটা ঠোঁটটা যদি কাটা হয়, তাতে তো আমার তো এটা তো ডিজিজ কন্ডিশন না। আর ওই ইয়ের ক্ষেত্রে, সাইকোসিসের ক্ষেত্রে ডিজিজ কন্ডিশন, একটা টিউমার বেড়ে গেল, কেটে গাঁট বেড়ে গেল, এটা বেড়ে গেল, এটা হচ্ছে এই জন্য ইনকর্ডিনেশন। এবার ইনকর্ডিনেশনটা মূলত কিন্তু মেন্টাল লেভেলে আমরা ধরি, কিন্তু ফিজিওলজিক্যাল লেভেল থেকেও ইনকর্ডিনেশনকে ব্যাখ্যা করা যাবে। তারপর সেই জন্য আমাদের দেখতে হবে যে এইটা ফিজিওলজিক্যাল প্রসেসের আন্ডারে হচ্ছে কিনা। কারণ ব্যাপার হচ্ছে যে এই যে
যেটা ও প্রশ্নটা করেছে প্রশ্নটা বলে দিচ্ছে, তোমার একটা আঙুল বেড়ে গেল, এটা ফিজিওলজিক্যাল প্রসেসে হয়েছে কিন্তু হোয়ার অ্যাজ যেখানে আমার একটা টিউমার যখন হয় সেটা ফিজিওলজিক্যাল প্রসেসে মূলত হয়নি, সেখানে যদি আমরা একটু গভীরে ঢুকি তাহলে সেখানে জিনের কিছু একটা ফ্যাক্টর আছে, গ্যাড়াকল আছে, জিনের গন্ডগোলের জন্য এই ধরনের ফলস ক্রিয়েশনটা হয়েছে। দুটো জায়গা তো আলাদা, দুটো লেভেল তো অনেক তফাৎ। এই দুটো জায়গা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আর অসুবিধা হবে বলে আমি মনে হয় না। আমি জানি না বোঝাতে পারলাম কিনা, চেষ্টা তো করলাম আপনার। ওকে, থ্যাংক ইউ। আমি আমি এখনো খুব সন্তুষ্ট হতে পারিনি, অনেকটা হয়েছি ঠিক, কিন্তু পুরোপুরি হয়নি। না না পার্থদা আমি বুঝি অমরদা যেটুকু বললেন খুবই ভালো বলেছেন, জায়গাটা কিন্তু সুন্দর তুলে ধরেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওইটা বলছি না, এই যে এই আমাদের যখন একটা টিমিসেল তো হ্যাপ্লয়েড সেল এন এর নিয়ে 2n হলো, সবকিছু তো গ্যারাকল ওখানে, জিন তো সেখান থেকেই কাজ করছে, জিনের এই স্টিগমাটাকে তো কন্ট্রোল করছে মেকানিজম, তাই তো? তাহলে এই যে আমাদের যখন নিগ্রোদের ঠোঁট মোটে, এটা সকল নিগ্রোদের মধ্যে দেখা যায়, কাজে এইটাকে আমি ইনকর্পোরেশন ধরলাম না, না ওটা ওদের ওই জাতির মধ্যে বৈশিষ্ট্য, এটা ঠিক আছে, এটা কোনো রোগ নয়, এটা কোনো পারসন নয়, এটা কোনো ইনকর্পোরেশন। কিন্তু আমাদের এই সোসাইটির মধ্যে আমরা জানি মানুষের 5টা আঙুল থাকে এক একটা হাতে পায়ে, দেখা যাচ্ছে তার 6টা করে, তাহলে এটা দায়ী কে? আমার এই আমি এই জায়গাটা ধরতে চাইছি। তাহলে সেই যে আমি এই জিনের যে বার্তাগুলো দিচ্ছে সেটা কে তাকে কন্ট্রোল করছে? ফিজিওলজিক্যাল পারভার্সন কথাটা বলছি তো, ফিজিওলজিক্যাল পারভার্সন এখানে হচ্ছে কেন? এই পারভার্সনটা হচ্ছে কেন? সেইটা তো যেই চ্যানেল ব্যাখ্যা করেছে, আমি সেটাই তো বলছি। আমি যেই চ্যানেল ব্যাখ্যা করেছে ঠিক করতে বলেছি, সে পুরো শব্দ বোঝা যায় না, এই জন্য টিচারের দরকার হয়। কেমন? যেমন আজকে অনেকটাই বোঝা গেল কিন্তু সবটা না। এই জায়গাটা যেমন বললাম, আমি দেখেছি জন্মে থেকে তার কিন্তু ওই মাথাতে আপ নিয়ে জন্মেছে, আবার জন্ম থেকে, তাহলে এইটাকে আমি যে ফিজিওলজিক্যাল পারভার্সন ধরছি, এই জায়গাটা যে ইনকর্ডিনেশন না পারভার্সন, এই জায়গাটা আমি পরিষ্কার হতে পারি। আর প্রলিফারেশনটা কি হবে? প্রলিফারেশনটা তো কার আন্ডারে যাবে? এই যে প্রলিফারেশন, তুই আপ যে কথা, আপটা তো প্রলিফারেশন, প্রলিফারেশনটা কার আন্ডারে যাবে? জন্ম থেকেই হয়েছে, সে তো মায়ের পেট থেকে আপটা নিয়ে জন্মেছে, জন্মেছে। আবার যে ওই স্কিন নেভি যেটা, যেমন ধর ওই কালো জরুল নিয়ে জন্মাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো। তাহলে এটা আমরা মাইজমেটিক অ্যাঙ্গেলে আমরা যখন ফেলছি, এখন যে এই চ্যালেঞ্জ বলেছে বা এনএম বলেছে, এইটা কথা না, কথা যে আমরা যখন আয়োজনের বেসিক সিমটম গুলো, নেচার গুলো নিয়ে আমরা এটা যখন আমরা আমাদের তো বুঝতে হবে ব্যাপারটা, এ বলেছে ও বলেছে বলে তো না, এনিমেন্ট বলুক না, এনিমেন্ট বুঝেছে, এনিমেন্ট বলেছে, কিন্তু এনিমেন্ট বোঝানোটা তো আমাকে বুঝতে হবে। আমি তো তোকে বোঝার জন্য দিচ্ছি তো, আমি তো বলছি যে এই চ্যানেলে বিস্তারিত বলেছে, আমি সেগুলো করেছে, তুই তো বুঝিয়ে বল না, আমি সেটা বুঝতে চাই, বুঝিয়ে বললাম আমি যেখানে। হ্যাঁ, তাহলে আমাদের এই ব্যাপারটা নিয়ে যেহেতু মানে বোঝাটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি। জিনিসটা আসলেই কিন্তু ভেজাল। হ্যাঁ, ভেজাল। তাহলে কি এনি পারভার্সন কি আমরা সিফিলিস ধরবো? এটা কিন্তু পার্থবাবু, হ্যাঁ সেইটা পার্থবাবু কিন্তু প্রশ্নটা করেছে যে যে কোনো ধরনের পারভার্সনটা কি আমরা তাহলে সিফিলিসের আন্ডারে যাব, না কোনো কোনো লক্ষণ দেখে আমরা এটাকে সাইকোসিসও কিছু কিছু আমরা খুঁজতে পারি, সেটা একটা ব্যাপার। ফিজিওলজিক্যাল পারভার্সন ইন রিলেশন টু গ্রোথ, সেইটা হচ্ছে আমাদের সিফিলিস। আচ্ছা, নীলকমল স্যার কিছু বলবেন? স্যার আপনি তো এইসব কাজ করেছেন, স্যার কিছু বলবেন? শুনতে পাচ্ছি না, আমাদের নীলকমল স্যার, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, শোনা যাচ্ছে তো?
হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে যত আলোকিত তত আলোকিত। এইখানে একটা মজার ব্যাপার আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে যখন জন্মগত ত্রুটি বা বিচ্যুতি সেটাকে সমস্ত জায়গাতেই কিন্তু সিফিলিটিক বলা হয়েছে, কিন্তু জন্মগত যদি টিউমার হয় সেটাকে কিন্তু সাইকোটিক এই জন্যই বলা হচ্ছে, ওটা কিন্তু সেই অর্থে বিকৃতি নয়, সাইকোটিক নেচারের প্রভাবটা অতিরিক্ত থাকার জন্য ওই শিশুটার ক্ষেত্রে ম্যানিফেস্টেশন হচ্ছে কোনটা, ওই সাইকোটিক নেচারটা, যেটা টিউমারটা। কারণ টিউমারটাকে আমরা ট্রিটমেন্ট করে কিন্তু কমিয়ে ফেলতে পারি, বাট ইন কেস অফ 6টা কি 5টা আঙুল কি 7টা আঙুল, সেইটাকে আপনি অ্যাবনর্মালিটি আমরা যতটা বলছি, আমরা কিন্তু কখনোই সেটা মেডিসিন দিয়ে কিন্তু খইয়ে দিতে পারবো না। ঠিক এই এই ডিস্টিংগুইশ বিটুইন দা এই দুটো ক্যারেক্টারের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা হচ্ছে সিফিলিটিক নেচার আর একটা হচ্ছে সাইকোটিক নেচার। যেরকম ভাবে সিফিলিটিক এবং সোরার সাথে মিশ্রণ করে যেরকম টিউবারকুলি নামে জন্ম হয়েছে, এটা কিন্তু সাইকোসিফিলিটিক, অর্থাৎ ওই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা বলবো না, যে ট্রায়াঙ্গেলটা করা হয় তার নিচের দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হচ্ছে সাইকোসিফিলিটিক। এটা কিন্তু সেই যে সাইকোসিফিলিটিকের আন্ডারেই কিন্তু এটাকে ধরা হচ্ছে। আর ক্রোমোজোম বা জিন যেটাই বলুন না কেন, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ওই আমাদের মায়াজম। এদের অনেক উপরই হচ্ছে মায়াজম। মায়াজমের প্রভাবই কিন্তু ওই জাস্ট জাইগোটের 1.8 সেকেন্ডের মধ্যে ওই যে মায়োসিস এবং মাইটোসিসের যে খেলাটা, ওটা ওরই মধ্যে কিন্তু ঘটে যায়, এবং সেটাকে সম্পূর্ণভাবে তাই একমাত্র হচ্ছে তার পূর্বপুরুষদের মায়াজমের প্রভাব। আশা করি আমি কিছুটা বলতে পারলাম। নীলকমল স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে, তো অনেক ধন্যবাদ আপনার। হ্যাঁ, ঠিক আছে। আরে তুই বেটা জানিস জেনে শুনে আমাদের ইয়ে করছিস। ঠিক আছে, এভাবে তর্ক না বের করে কিন্তু স্যার আমরা কিছুই শিখতে পারবো না। যে কিন্তু আমরা কিন্তু সকলেই ধারণা করতাম 6টা আঙ্গুল মানে হচ্ছে সাইকোটিক। এই পার্থ স্যার কিন্তু ইচ্ছে করেই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্যই হোক বা যে কারণে হোক, এটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেল। নীলকমল স্যার, অমরনাথ স্যারের বক্তব্য থেকে কিন্তু আমরা এটা শিখতে পারলাম যে এটা আসলে সাইকোটিক হিসেবে শিখলাম। অমর আমাকে বড় করার জন্য বলছে, আমি শিখলাম। আমি ঠিক জানি। তুই কবে এখানে বলবি সেটা পরে যা সবার সামনে। এবার তোকে আমি জব্দ করি। না না, আমি শুধু বলি না না পণ্ডিত, না না, এইসব অনেক স্বনামধন্য, অনেক। না স্যার, আপনি পার্থ স্যার, আপনি মায়াজম নিয়ে করুন, মায়াজমের অ্যানালাইজ করুন। অগাধ পাণ্ডিত্য নীলকমল স্যার, নীলকমল স্যারও আছেন, সবাই করবেন, আপনিও করুন না। আপনি চুপচাপ পড়ে আছেন, চুপচাপ ঘাপটি হয়ে বসে আছেন, আপনি অনেক জানেন, আপনি অনেক জানেন। পার্থ একজন ভালো বক্তা, ওই সাবজেক্টটা ঠিক করুক, ও কি নিয়ে বলবে ওটা ওই ঠিক করুক, ওটা আমি ঠিক করে দেবো না, বা আমরাও ঠিক করে দেবো। ওই মায়াজম নিয়ে শুরু করুন। উনি নীলকমল স্যার রয়েছে, অমর রয়েছে, ওদের কাছ থেকে শুনলি সবাই ভালো হবে। শুনুন, প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেক মানুষই স্বতন্ত্র, হোমিওপ্যাথিও স্বতন্ত্র, আমরাও স্বতন্ত্র। অতএব মায়াজমটা বিভিন্ন লোকের কাছে স্বতন্ত্র ভাবেই দেখা দেবে। আপনার কাছে শুনি না, কিরকম লাগে দেখি। অমরদা আপনারা ধান্দাবাজি করছে, ছাড়বেন না। তুমি ঠিক আছে, তুমি আমার দলে আছো তো শেষ পর্যন্ত? হ্যাঁ, আছি তো। তাহলে ঠিক আছে। পার্থবাবুকে একদম ছাড়বেন না, ধরে আনুন জোর করে। পার্থটা জেনে শুনে প্রশ্নগুলো করছে, কিন্তু এটাও জেনে রাখবেন। হ্যাঁ, জেনে শুনেই করছে, এবং ওগুলো মানে কি, ওগুলো একদম টপ লেভেলের কোশ্চেন, যেগুলো বিতর্কিত এবং অনেক সময় অধরা, ওগুলো ব্যাখ্যাও এত সহজ নয়। এই যে আমি একটা দেখি, এই যে বাপি বললো, আমি দেখলাম যে এই হাই প্রেসার বললেই সবাই কি করে না, ওটা ওই ইয়ে কি বলে, সব সাইকোটিক ধরে বসে হাই প্রেসার। হাই প্রেসারের যদি আমি এটা প্যাথোলজিটা যদি একটু পড়ি, সেখানে তাহলে কি হচ্ছে, অ্যাথ্রোক্লেরোসিস পরে আসে, কিন্তু কথা হচ্ছে যে সেখানে আর্টারিয়াল যে লুমেনটা, যেটা আর্টারিয়াল যে লুমেনের বাংলা কি বলবো, আর্টারিয়াল ধমনী যে দেয়ালটা, যেটা দেয়ালের ডিপোজিশন হয়, ডিপোজিশন অবস্ট্রাকশন হয়,
অবস্ট্রাকশন হওয়ার জন্য প্রেশারটা বেড়ে যায়। এই যে ডিপোজিশনটা যেটা হয় এটা কিন্তু ব্যাপার হচ্ছে সিফিলিটিক এর নেচার। ফলে এই যে এখানে একটা ডিস্ট্রাকটিভ প্রসেস চালু হয়, ওই জন্য প্রেশারটা বেড়ে যায়। এবার হচ্ছে কি যে এইটা হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি আমরা একটু ইয়ে পড়ি, আমরা যদি একটু ওই এমব্রায়োলজি যদি পড়ি, এমব্রায়োলজিতে দেখবো যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা উপরে সিফিলিসের প্রভাব সর্বাধিক বেশি। মানে ওই দিক থেকেও সিফিলিস আসছে। আর একটা ব্যাপার হচ্ছে সাইকোসিস জুড়লে কখন হবে, সাইকোসিস জুড়লে পরে তখন গন্ডগোলটা, তখন কি ধরনের প্রেশার আমরা দেখতে পাবো। এই সাইকোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জ্ঞানাকরগুলো দেখতে পাবো, সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে যে এটা এই অবস্টিনেট প্রেশার, যেটাকে ম্যালিগন্যান্ট প্রেশার বলে, 200 কাছাকাছি, বা যেখান থেকে নামতে চায় না, কোনো ওষুধে নামতে চায় না, এইরকম ক্ষেত্রটা যদি থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু ওটা ম্যালিগন্যান্ট প্রেশারের মধ্যে চলে আসবে। আচ্ছা, এইবার হচ্ছে কি অন্যভাবে হতে পারে, আরেকটা ভাবে হতে পারে। সেটা হচ্ছে কি না, ওই দেখা গেল তার সিস্টোলিক প্রেশারটা নর্মাল, ডায়াস্টোলিক প্রেশারটা বেশি। এবার এখানে সেখানে কিছু প্যাথোলজিক্যাল কজ থাকে, যদি সেরকম প্যাথোলজিক্যাল কজ সেইভাবে যদি কিছু না পাওয়া যায়, প্যাথোলজিক্যাল তো প্রথমেই আসে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এই যে ইয়ের মধ্যে, হাই প্রেশারের মধ্যে যে এই যে এক ধরনের ইনকর্ডিনেশন দেখতে পাচ্ছি, তখন বুঝতে হবে যে ওইখানে কিন্তু সাইকোটিক ঢুকে বসে আছে, নাহলে ওটা হবে না। এখানে সোরা সিফিলিস সাইকোসিস তিনটের কম্বিনেশন এখানে আছে। আর এমনিতে হাই প্রেশার হচ্ছে সোরা সিফিলিসের কম্বিনেশনটা বেশি, আর ডিস্ট্রাকটিভ নেচার আমরা জানি স্ট্রোক ফোক যেগুলো হয় বেশিরভাগই তো হচ্ছে সোরা সিফিলিস কম্বিনেশন, ডিস্ট্রাকটিভ নেচার বেশিরভাগই। ফলে ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলো তো আমাদের ভাবতে হবে। এরকম প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই মায়াজমের জায়গাগুলো আমরা বুঝতে পারলে আমাদের খুব সুবিধে হবে। আমি ওই যে কথাটা বলতে গিয়ে আটকে গেছি, অনেক রাত হয়ে গেছে, তবু আমি বলে দিচ্ছি। ভুলের জায়গাটা বলছি, একদম আমার আর্লি লাইফের কথা বলছি, আর্লি লাইফের কথা বলছি। তখন আমাদের এক বন্ধু ছিল, ওর ভাইয়ের চিকিৎসাটা আমার হাতে তুলে দিয়েছিল। অনেকদিন ধরে সেই মানসিক ইয়েতে ভুগছিল, মানসিক ইয়েতে ভুগছিল মানে কি, সে প্রেম ভালোবাসা করেছিল, ভালোবাসা করে সেটা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর কি ভুগছিল, এই গল্পটা পেয়েছি। তারপর সে কি করে, একজন নৃত্যশিল্পীর প্রেমে পড়ে, এবং সে কিন্তু একজন খুব ভালো পাখোয়াজ বাজায়, তবলাও অসাধারণ বাজায়, পাখোয়াজ তো অসাধারণ বাজায়, পাখোয়াজ অসাধারণ বাজায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে সব অনেক রকম তো লবিবাজি থাকে, লবিবাজির জন্য এখানে পায়নি, কলকাতায় ইয়েতে পায়নি, কিন্তু লখনৌ এবং ইয়েতে গেলে ওই বোম্বে রেডিও অফিসে, ওখানে কিন্তু ওরা ওই ইয়ে দিয়ে আসে, অডিশন দিয়ে আসে, কিন্তু অডিশনের উল্টো সঙ্গে সঙ্গে আসে দেরি। এবার ইতিমধ্যে কি হয়, যে মেয়েটিকে সে মনে মনে ভালোবাসতো বা ইয়ে করতো, সেই মেয়েটির কাছ থেকে আবার ঝাড় খায়। হ্যাঁ, তো ঝাড় খাওয়ার পর সে কিন্তু ডিপ্রেসড হয়ে যায়। এখন এখন সেই যে ইয়ে হওয়ার পর সে কি করে, ওটা নিয়ে মন মরা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, এইসব হচ্ছে তার গল্প। এবার আমি রেকর্ডিং করতে গিয়ে দেখছি ডিপ সাই আছে, দীর্ঘশ্বাস ফেলছে, হ্যাঁ, এবং তার মন মেজাজ খারাপ। আর তখন তো ওই বোধ ছিল না, চোখটা তার কোটরে ঢুকে গেছে, ওইসবের পর থেকে চোখের কোণে কালি পড়ে গেছে, এইগুলো যে ব্যাপারটা ইয়ে হবে। তারপর কতগুলো হিস্ট্রি নিয়ে জানা গেল কয়েকবার সুইসাইড করতেও গেছিল, হ্যাঁ, কিন্তু ওই লোকজন এসে পড়েছিল বলে ওটা মরার সুযোগ পায়নি। হ্যাঁ, তা এই যে তখন সে বলছে বলে, ওই হঠাৎ আমার মনে একটা কিছু লেগে বলেছে আমাকে কথাটা, যে হঠাৎ আমার এরকম রাগ উঠে গেছে বা মনের মধ্যে কষ্ট হচ্ছে, শালা আমি যেখানে যাই সেখানে ধাক্কা খাই, আমার হঠাৎ মনে হলো আমার মরে যাই ভালো, দুম করে ভেবে নিয়ে দুম করে চলে গেলাম। এই দুম করে চলে গেলাম, ইম্পালসিভ, এইগুলো মানেই তো বুঝতাম, এইগুলো তো মানেই বুঝতাম সুইসাইড, সুইসাইড, ব্যাস। আর এইটা হওয়ার পর আমি তাকে কিন্তু ন্যাট্রামিউর দিয়েছিলাম, ন্যাট্রামিউর দেওয়ার পরে তার কিছু পরিবর্তন হয়েছিল। পরবর্তীকালে সে হঠাৎ সুইসাইডই করে, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই সময় কি তার কি মনে হয়েছে, মা ওকে কি এটা আনতে বলেছে, মা বলেছে কি তোকে আনতে বললাম আনলি না কেন, তো কি কোনো দায়িত্ব নেই, ব্যাস। ওই কথা শুনেছে, মায়ের পাশ দিয়ে ঝড়ের মুখে বেরিয়ে চলে গেল পায়খানা বাথরুমে গিয়ে, ওই ইয়ে থাকে না বাথরুমের ওই যে সেই টেনে দিলে পরে জল পড়ে, আগেকার ইয়েগুলোতে না, কি বলে ওটাকে, ফ্লাস ফ্লাস, হ্যাঁ, আগেকার ফ্লাস গুলো অনেকটা উপরে থাকে, লোয়ার ফ্লাস, সেইখানে বেটা দড়ি লাগিয়ে ওই জায়গায় সে ছুটেছে, এদিকে লক্ষ্মী পুজো চলছে। তারপরে ওই যে মা ওইটুকু কথা বলেছে, ধুম করে গেছে, কাজটা করে ফেলেছে। এটাও যে সিফিলিক স্টিগমা সেটা বোঝার সামর্থ্য আমার ছিল না, তাহলে আমি ন্যাট্রামিউর কখনোই দিতাম না। এইটাই হচ্ছে ভুলের জায়গা। সে ন্যাট্রামিউর দিয়ে তা কিছুটা তো তার রিলিফ সিমটমের হয়েছিল, কিন্তু আমার মনোমত হচ্ছে না, আমি তো অন্য কোনো দিতেও ভাবছি না। তার যে মিলানকোলিয়া, এই যে তার
ইম্পালসিভ নেচার, এইগুলোকে তো আমরা গুরুত্ব দেই। তারপরে এই যে সে গান বাজনায় এত সে তুখোড়, সে যে এত গান বাজনা মানে বিশেষ করে পাকপাস তো অপূর্ব বাজাতে, পাকপাস শুনেছি আমি, তবলা বাজানো শুনেছি। তার মরে যাওয়ার পর হিস্ট্রিটা যেটা আসলে লখনৌতে অডিশনে ফার্স্ট হয়েছে, বোম্বেতে অডিশনে ফার্স্ট হয়েছে। তার মায়ের কান্না কি, মানে সব জায়গায় ফার্স্ট হওয়া ছেলেটা অত্যন্ত পরিশ্রমী ছিল, যেটা আজকে বলছে আমাদের কুণাল বলছে, খুব সিরিয়াস ছিল ছেলে। এবং শান্তিনিকেতনে একজন, নামটা আমি ভুলে গেলাম, ভদ্রলোক, উনিও ওকে নিয়ে গেছিল শান্তিনিকেতনে, যে ওরা এমইউসি তো ফার্স্ট না সেকেন্ড হয়েছিল এমইউসি ইয়ে থেকে। সে কি ওই সুশিয়ারা টেন্ডেন্সি থেকে, বাবা আমাকে বুড়ো বয়সে ফাঁসাস না বাবা, আমি বিয়ে তা করিনি, তুই বাড়িতে চলে যা, তাকে নিয়ে এসে বাড়িতে দিয়ে দেয়। ফলে তার সুইসাইড করবার ইচ্ছাটা বহুদিন ধরেই বারে ছিল, যেটাকে আমরা ধরতে পারিনি। আমি টোটাল ওই আমার জ্ঞান অনুযায়ী যা করার করেছি। ওইটা যদি মনে হচ্ছে, আমার এখন মনে হয় আমি যদি অরাম মেটালিকা আমি যদি তাকে দিতে পারতাম, সেটা আজও বেঁচে থাকতো, একজন ভালো শিল্পী বেঁচে থাকতো। এর থেকে বড় পুনর্বাসনা আর বড় আনন্দ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কি হতে পারে। তারপরে ব্যাপার হচ্ছে, এটা আমার একদম প্রথম লাইফের আমি তখন মায়াজাব বানানটাতে কোনো রকমের পারতাম, তার সম্বন্ধে কোনো ধারণা ছিল। আমি যদি বুঝতে পারতাম, আমি কখনোই ন্যাট্রামে দিতাম না, অ্যান্টিসিপিলিটিক ডাক দিতাম তাকে। সেটা আমার অবুঝ, আমার ভুল। তার দাদা আমাকে তুলে দিয়েছে, অনেকদিন ধরে অ্যালোপ্যাথি করে কোনো কিছু হচ্ছে না, তুই দেখ যদি কিছু করতে পারিস। আমি সত্যি তাকে কিছু করতে পারি। এটা আমার একটা ফেলিয়ারের গল্প বললাম। এই ক্ষেত্রটা আমার মনে হচ্ছে যে আজকে ক্লাস শুনে মনে হচ্ছে যে এটা অরাম মেটালিকা আমাদের খুব ভালো দিতে পারিনি। ফলে আমাদের যারা জুনিয়র বন্ধু আছে, এখান থেকে এই যে কুণাল যে এতগুলো ব্যাখ্যা করলো, এই ব্যাখ্যা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাকে রুগীকেও কিন্তু ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে, মানে বলার সুযোগ দিতে হবে। রুগীকে বলতে দেবো না আর আমি পণ্ডিতই করবো, কোনোদিন কিছু করতে পারবেন না। ভালো অসাধারণ রেজাল্ট কখনো আসবে না। এই লটারি 2-1টা লেগে যেতে পারে। ভালো কনফিডেন্স লেভেল থেকে যে হোমিওপ্যাথিটা করা, আত্মবিশ্বাস, সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। আজকে অভিজ্ঞান একটা খুব ভালো করেছে, আমি ওই জন্য আমি লিখেছি, অভিজ্ঞানকে কবে আমরা শিক্ষক হিসেবে পাবো, আমি লিখেছি। অভিজ্ঞানের বক্তব্য আমার ভালো লেগেছে। ব্যাপার হচ্ছে কি, যে আমরা এই যে বিভিন্ন আমাদের এখানে সব আসছি, আমরা সবাই যদি কিছু বলার চেষ্টা করি, শুধু সিনিয়ররা বলবে কেন? এর আগে আমি বারবার বলেছি, জুনিয়রদের দিয়ে একবার দুবার উঠে গেল, জুনিয়ররা সাহস করে ওঠে না কেন? কেন উঠবে না? কে এখানে বকবে, কে গালিয়ে দেবে, কে মাথা কেটে নেবে? কেউ মাথা কাটবে না। আপনারা যদি না বলা শুরু করেন, আপনাদের ভুলটা কোথায় হচ্ছে? আমরা সিনিয়ররাই বা ধরবো কি করে? আরে বাবা, আমরা তো সবাই এখানে শিখতে এসেছি। এই যে পার্থ বলছে, পার্থ কিন্তু অনেক পাকালো, ও কিন্তু এটা সবাই যাতে শিখতে পারে সেই জন্যই প্রশ্নগুলো করেছে। হ্যাঁ, ফলে এই যে আমরা যদি পরস্পর শিখতে পারি, আলোচনা যদি করতে পারি, সেটা করতে গেলে তো মুখ খুলতে হবে। তো মুখ না খুললে কি করে হবে? এখানে অনেকেই আছে যারা ভালো বলতে পারে, তো মাঝে মাঝে বলুন আপনারা যে স্যার আমরা একটু বলবো, এইটা নিয়ে বলবো। আপনাদের সাবজেক্ট আপনাদের চয়েসে থাক, তাহলে আপনাদের টেনশন থাকার কথা না যদি নিজের চয়েসে করেন। আমরা দেবো, আমরা দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আপনারা শুধু আমাদের সাগরের ইয়েতে পাঠিয়ে দেন, কি নিয়ে বলতে, কি ব্যাপার হচ্ছে, আমরা ঠিক সময় মতো আপনাকে ডেকে নেবো। এবং আপনাদের মধ্যে থেকে যদি ভালো একজন বক্তা উঠে আসে, সেটাই তো সবচেয়ে বড় লাভ হবে আমাদের। সেটা তো আমরা চাইছি, কিন্তু আপনাদের কাছ থেকে সেই রেসপন্সটা পাচ্ছি। এর আগে একদিন করা হলো, খারাপ তো হয়নি, উইদাউট প্রিপারেশন কিন্তু খুব সুন্দর বলেছে। অনেকেই বলে, নাম কে বলেছিল ভুলে গেছে। ও সেদিন মনে হচ্ছে সময়, সেদিন বলেছিল সময়েরই বান্ধবী হবে, কি মনি না কি একটা ছিল, নামটা ভুলে গেলাম মেয়েটা, অল্প। হ্যাঁ, মনি, হ্যাঁ মনি নামটা, মনি টাইটেলটা মনে আছে আমার। খুব সুন্দর বলেছিল মেয়েটা, খুব সুন্দর বলেছিল। এই যে সাডেন বলা, এটা তো ভালো। ভুল কি আমরা বলি না? ভুল তো আমরা অনেক সময় ভুল করে ফেলছি। হোমিওপ্যাথি সাবজেক্টটা এত বড় যে প্রতিটা ওয়ার্ড ঠিক বলা, মানে হোমিওপ্যাথিক্যালি ঠিক আর কি, এটা খুব শক্ত ব্যাপার। আজকে এই যে কুণালের যে আলোচনা করো, কুণালের আলোচনাটা একটা ছবির মতো একটা আলোচনা করেছে। এই ছবিটাই তো দরকার। এটা তো মেট্রিকে পাবেন না। এটা হচ্ছে যারা বলবে, যারা বইটা পড়ে যে উপলব্ধিটা করেছে, এই উপলব্ধির ভিত্তিতে তারা বলবে। এইটা যদি তারা বলতে থাকে প্রত্যেকেই, কি মজা হয় বলুন। এই যে এখানে জুনিয়র ছেলেগুলো যে বলতে শুরু করে, আমরা বসে বসে শুনবো, আমাদের তো লাভ। বুড়ো বয়সে আমাদের কম বেশি শিখবো, কারণ ওরা তো জুনিয়র যারা আছে ভালো বলার ভয়ে অনেক বই পড়বে। তো অনেক বই পড়ে তাকেও শুধু রেফারেন্স গুলো দিক না, আমাদের দিলে পরে আমাদের একটু ঝালাই হয়ে যাবে। হ্যাঁ, ফলে এখানে
সবাই ছাত্র, এখানে কেন আমি বুঝতে পারি না মুখ খোলে না? আমি কি এখানে কাউকে কিছু কোনোদিন বলেছি যে আপনি পারছেন না কেন, ভুল কেন করছেন? আমি কাউকে কোনোদিন আমি একটা কটু কথা কাউকে বলি না, কারণ আমরা সবাই শিখবো। আমরা এই প্ল্যাটফর্মটা আমাদের শেখার জন্য, আমাদের ইমপ্রুভমেন্ট করার জন্য। হ্যাঁ, ফলে আমরা নিজেরা যদি আপনারা বলতে শুরু করেন, তার নিজেদের ভুল নিজে তো ধরতে পারবেন, বা এখানে যারা আছে তারাও আপনার ভুলটা নিয়ে বলতে না আপনার এই জায়গাটা ঠিক হয়নি। এই যেমন কল্যাণ কদিন আগে একটা কথা বলে ফেললো, একটা কেস নিয়ে, কেসটা মনে নেই। কল্যাণ বলছে যে এটা কি সাপ্রেশন হয়ে গেছে। ও একটা ওষুধ দেওয়ার কেসের ক্ষেত্রে এরকম কি ওষুধ নিয়ে বলেছিল ভুলে গেছি। তাহলে এই যে সাপ্রেশন হয়ে গেছে, এই ভাবনাটা কল্যাণ ঘটকের মাথায় আসলো, তার মানে কি কল্যাণ ঘটক চিন্তা ভাবনা করছে। আমরা তো সেইটাই চাইছি যে আপনারা যেটা চিন্তা ভাবনা করছেন সেটা এখানে বলুন, ঠিক হোক ভুল হোক তার কি যায় আসে, আপনারা বলা শুরু করুন এবং আপনারা বলুন যে আমরা বলবো, আমরা আপনাকে দেবো, প্ল্যাটফর্ম দেবো। আপনি বলতে না পারলে আমাদের পেছনে সিনিয়র যারা আছে, আপনি ধরুন একটা সাবজেক্ট নিয়ে বলতে শুরু করেন, আমি 15 মিনিট 20 মিনিট বলে আর পারলেন না, বাকিটা আমরা ম্যানেজ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু বলুন, বলা শুরু করুন। এবং অনেকেই বলতে পারবে, কথাবার্তার ধরনে তো দেখি আর কি, অনেকেই বলতে পারবে, এটা আমার মনে হয়। যাকে আবেগের মধ্যে অনেক কিছু বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ঠিক আছে স্যার। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার ক্লাসে আজকে তো আমাদের প্রশ্ন করা হয়নি, যদিও মানে আশা করি না কেউ প্রশ্ন করবে স্যারের আলোচনার পরে। তারপরেও যেটা নিয়মই যে সবার কাছে মানে প্রশ্ন আশা করছি, যদি থাকে কারো জানার, কুনাল স্যারকে প্রশ্ন করতে পারি। আজকে প্রশ্নের বেশি পাওয়া গেছে, আজকে অনেক একটা কথা বলছিলাম, বলা যাবে এখন সময় আছে? আর বেশি টানা কি উচিত হবে? কালকে ভোর 4টে বলা যাবে স্যার দু একটা কথা, না পরে বলবো? পরে বলাই ভালো। আমি তাহলে 4টে উঠবো তো কালকে, আমি আর টানতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে থাক, এইটা নিয়ে যদি আবার সময় হয় বলা যাবে। আচ্ছা, বাপি কি হ্যাঁ স্যার, প্রশ্ন কিছু ছিল, এটা নিয়ে যদি পরে আরেকটা দিন আলোচনা করা হয় আর কি, প্রশ্ন ছিল। কোনটা নিয়ে? কি অরাম মেটালিকাম নিয়ে? হ্যাঁ 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 স্যার। অরাম মেটালিকাম নিয়ে স্যার আরেকদিন হোক স্যার। না, শুধু স্যার প্রশ্নগুলো বা একটুখানি স্যার যদি আরেকবার খালি এটা হচ্ছে কিছু প্রশ্ন আজকে আপনি আর পেশা মানে আপনার প্রচুর পেশা পড়ে যাবে, এই জন্য আজকে আর আমরা কেউ প্রশ্ন করছি না, সেই জন্য আর কি, যদি পরের দিন যদি প্রশ্ন করেন তাহলে আপনি লিভ নিতে পারেন। হ্যাঁ, কুনাল স্যার যেহেতু কুনাল স্যার যেহেতু আছেন, প্রশ্ন উত্তর উনি দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। স্যার অমরনাথ স্যার থাকলে সুবিধা হবে, অনেক ক্ষেত্রে হয়তো ম্যাথমেটিক কিছু প্রশ্ন থাকলে সমস্যা হতে পারে। আমি বলছি এইটা স্যার আরেকদিন হোক, কুনাল দাসকে অনুরোধ করে। অন্য আরেকদিন মানে অনেকেই তো আলোচনা করেন এই ড্রাগ নিয়ে, আরেকজন কেউ বলুন না। হ্যাঁ, আরেকদিন আলোচনা করো। আমি যেমন বললাম রুব্রিক্স গুলো বা কিছু প্রশ্ন আছে বা কিছু মানে সাইকোসিসের কিছু ব্যাপার নিয়ে আমি কিছু পেয়েছিলাম খুঁজে, সেগুলো নিয়ে বলবো ভাবছিলাম, বা কিছু প্রশ্ন ছিল সেগুলো 10-20 মিনিট সময় লাগবে, আজকে তো হবে না। মানে নীলকমল স্যার আছেন, নীলকমল স্যার থাকলে যথাযথ উত্তর দিতে পারবেন, ক্ষমতা ওনার আছে। হ্যাঁ, উনি তো পারবেন, কিন্তু আপনারাও থাকলে বা পার্থবাবু থাকলে এদের কাছে আরো হয়তো কোনো ক্লু থেকে কে কিভাবে কোন জায়গা থেকে উত্তর কিভাবে দেবে বোঝা মুশকিল। এটাও ঘটনা, আলোচনা থেকেই বেরিয়ে আসবে সবকিছু, নাহলে কিন্তু হবে না, অনেক সময় থেকে যাবে ঘাটতি। কুনাল একটা ভালো কথা বলেছে যে আমরা কিছুদিন পরে আবার অরামটাকে রিভাইজ করতে পারি অন্য কাউকে দিয়ে। হ্যাঁ, সেটা পারে। কুনালের টেস্ট কুনালের মতন, এখন কল্যাণ যদি বলে কল্যাণের টেস্ট কল্যাণের মতন, বাপি যদি বলে বাপি হবে, কিন্তু মূল সুরটা তো অরাম থাকবে। তাহলে এইটা বিভিন্ন জায়গা থেকে যদি আমরা শুনি, তাহলে আমাদের দাগটা মাথায় বসে যাবে। এইটা খুব খুব জরুরি ব্যাপার। হ্যাঁ, তারপরে আমাদের তো আলোচনার সাথে কিছু প্রশ্ন হলে সেটাও কিন্তু প্লাস। যেমন স্যার যেটা নিয়ে আলোচনা করলেন, আজকে যে প্রশ্নটা সবার মাথায় খেললো, অন্যদিন সেই প্রশ্নটা নাও থাকতে পারে। তো দু একটা প্রশ্ন স্যার নেই, স্যার যেহেতু আছেন। না, আমি তাহলে চলে যাচ্ছি, মানে কুনাল স্যার করুক। হ্যাঁ, আমি বলতে চাইছি অন্য কথা। আমি বলতে চাইছি
যে আমাদের তো এই ড্রাগ গুলো ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করছি, ওনারও কথাটা খুব সত্যি কথাই বলছে, ঠিকই বলেছে। বিভিন্ন জায়গা থেকে শোনা হোক না, শুনতে আমাদের দোষ কি আছে? আমি ঘুরিয়ে ফিরিয়ে পলিকেস ড্রাগ গুলো আলোচনা করবো। হুম, আচ্ছা তাহলে আমি কি বিদায় নিয়ে নেবো? একদম বন্ধ করে দাও, রাত 12টা বেজে গেল তো, আর চালিয়ে লাভ নাই। 12টা বাজে, আজকে ছাড়ো, আবার আমরা পুরোরা বসবো একদিন, সবাই মিলে ওই তো বসবো। বসা হচ্ছে, হ্যাঁ, অন্য কোনো সবাই আলোচনা যদি তাড়াতাড়ি, সকালে বেরোনো আছে। অন্য কোনো দিন যদি তাড়াতাড়ি আলোচনা শেষ হয়ে যায়, এটা তোলা যাবে, অনেকটা মনে থাকবে। এই প্রশ্নগুলো একটু লিখে রাখলেই হবে, নেক্সট টাইমে আলোচনা হয়ে যাবে। এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনার মনে আসছে সেগুলো একটু যদি লিখে রাখেন প্লিজ, তাহলে আমার মনে হয় বেটার হয়। তার পরবর্তীতে এটা বলতে হয়, এখন যে প্রশ্নটা উদয় হলো সেটা পরবর্তীতে নাও হতে পারে, সেই জন্য নোট করে শুধু রাখুন। শুধু প্রশ্ন নয়, অনেক সময় আলোচনায় ডিসকাশনে অ্যাড করার বিষয় থাকে বা কিছু প্রসঙ্গ বোঝার ঘাটতি থাকে অনেকে, সেগুলো ব্যাপার থাকে। একটা দুটো প্রশ্ন শুধু হয় না অনেক সময়, এবারে কিছু জিনিস আছে বিশ্লেষণের জায়গাগুলো থাকে, বোঝার জায়গাগুলো থাকে, সেগুলো কিন্তু চট করে 1-2 মিনিটে হবে না। সেগুলো সবাই থাকলে সেই জিনিসগুলো নিয়ে আরো মানে ইয়ে হয়। তবে হোক না, অসুবিধা কোথায়? কিন্তু আলোচনা যে কোনো জায়গা থেকে হতে পারে, আমরা সমৃদ্ধ হবো, আমরা তো সমৃদ্ধ হবো। এই তো আর একদিনের কেস নয়, এই চলবে আমার বছর বছর। অসুবিধা নেই, এটা নিয়ে একবার থাকুক। ঘাটতি থাকলে ভালো, পেট ভর্তি করে দিলে পরে সে আর হাঁটবে না, একটু ঘাটতি থাকলে সে দৌড়বে। একটু ফাঁকা থাক না, আমাদের ফাঁকা থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আরে নীলকমল বাবুর বয়স হয়েছে, আমারও তো বয়স হয়েছে। কুণাল স্যার, হ্যালো, আমার শুনতে পাচ্ছেন? বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম যে আগের দিন যে নীলকমল স্যার যে বইটা আপনার উদ্বোধন করলো, সেইটা পাবলিশার কে, পাবলিশ করছে কে? পাবলিশার আমাদের নিদান ফাউন্ডেশন থেকেই হয়েছে। নিদান ফাউন্ডেশন থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওটা কি মার্কেটে এখন পাওয়া যাবে কি? না না, মার্কেটে এখন অ্যাভেলেবেল নয়। নিদান ফাউন্ডেশনটা কি আপনি বুঝলাম না। না, নিদান ফাউন্ডেশন আমার আমার নিজস্ব ক্লিনিক। ও তাই, আমি তো বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। নীলকমল স্যার, আমি তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই বিদায় নেবো স্যার। হ্যাঁ, আমরা সবাই বিদায় নিই, 12টা বাজে, শুভরাত্রি। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই। ওকে স্যার, গুড নাইট সবাইকে। সুমাইয়া ম্যাম, ক্লোজ করুন তাহলে। জি, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই প্রশ্ন লিখে রাখবেন, পরবর্তীতে চেক করা যাবে। Good night, all of you. এই গ্রুপটা তো হোমিও দর্পণ, তাই না? জি। আচ্ছা আচ্ছা, না হয় আমি যে লিঙ্ক দিয়ে ঢুকলাম তো লেখা দেখিনি, তো সেই জন্য বুঝতে পারিনি। এখন আলোচনা শুনে বুঝলাম যে হোমিও দর্পণ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। পার্থ স্যার, পার্থ স্যার আপনি আনমিউট হয়ে আছেন, যদি কিছু বলার থাকে। পার্থ স্যার শুনতে পাচ্ছেন? আমি ওই বাইপোলারিটিটা নিয়ে আলোচনা করবো ভাবছিলাম, ওটা সাইকোসিসের আন্ডারে যাবে কিনা, বা অন্যান্য রুব্রিক্স গুলো যেগুলো বললাম সেগুলো নিয়ে কিভাবে কি করা যায়, বা এটা কি আমরা রোগীকে চিনবো কি করে? আমরা কি শুধু স্যাডনেস বা হোপলেসনেস থাকলেই বা সুইসাইডাল টেন্ডেন্সি থাকলেই কি ওরামকে ভাববো, না আর কি সিমটমস গুরুত্বপূর্ণ হতে পারে? এরকম প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা কারোর থাকলে, বা আমার কিছু অভিজ্ঞতা নিয়ে, বা কল্যাণদা যেটা বলতে চাইছেন এরকম কিছু আলোচনা হলে ভালো হবে, ছবিটার মতো পরিষ্কার হয়ে যাবে, মাথায় গেঁথে যাবে, বুঝলেন? আর না হলে হবে না তো, শুধু প্রত্যেকেরই মানে ভিউ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হয়ে যেতে পারে।
এবং এই যেমন আজকে মাঝিমে কোশ্চেন নিয়ে 8 ঘন্টা সময় গেল, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি হবে আমরা ভাবছিলাম আলোচনা প্রথমে, কিন্তু হয়ে গেল। এবার আলোচনা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওই জিনিসকে না না হলে তো হবে না। অনেক কঠিন জিনিস যেগুলো শুধু ওই মেডিসিন আলোচনার ক্ষেত্রে হয় না, আলোচনাটাই গুরুত্বপূর্ণ, আলোচনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ড্রাগ পিকচারটা শুধু পড়লে তো হবে না, বা লেকচার আমরা দিলেও হবে না, ওটা নিজের একদম অনুধাবন করতে হবে সারা লাইফ। তবে একটা কোনো ক্লু থেকে যদি মাথায় গেঁথে যায়, তাহলে কিন্তু সেই ড্রাগটাকে ভুলবেন না। এই জন্য এগুলো দরকার, এগুলো আলোচনা। প্রত্যেকে কোনো না কোনো ভাবে উপকৃত হবে। কিন্তু এই জায়গাটা যদি আমরা মানে না গুরুত্ব দিই বা এড়িয়ে যেতে চেষ্টা করা হবে না, শুধু লেকচার বা শুধু করলে হবে না, আলোচনা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা দরকার। এই জন্যই আমি বলছিলাম আরেকটা আলোচনা হোক। অসুবিধা কোথায়? ওরা নিয়ে আরো তো অনেকে অনেক কিছু বলতে পারে। যা হয়েছে সেটা অনেক ভালো হয়েছে। একটা ক্লাস এত দরকার আমি হ্যাঁ, আমি তো সেটাই বললাম, গুরুত্ব দিচ্ছে না বলে 2টো ক্লাস। আরে একটা মেডিসিনে 10টা ক্লাস করা যাবে, একটা মেডিসিনে 10টা ক্লাস করা যাবে। এটা তো শুধু 1-2টো ক্লাসই শেষ করে দেবো বললে তো হবে না। সেটাকে উনি বলছেন, অমরনাথ স্যার আছেন বা আরো অন্যান্য অনেক অনেক বিদগ্ধ স্যার আছেন, তাদের একটা রুব্রিক্স নিয়ে সারাদিন আলোচনা হয়ে যেতে পারে, এরকমও পরিস্থিতি। এগুলো নিয়ে ডেপথে ঢুকতে হবে, নাহলে হবে না। ওই জায়গায় বলছিলাম। এবারে দেখুন আপনারা যদি আমার মনে মনে হয় করেন আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে বিশেষ মত বিনিময় ও প্রশ্নোত্তর। ওটাতে মানিকলাল মনোল দাদা আপনি শুরু করবেন, আর তারপরে আরো কারা যারা অ্যাড করবেন, তারপরে আজকে যাদের প্রশ্নগুলো পেন্ডিং ছিল তারা করবেন। আমার মনে হয় সেটাই এইভাবে তো, এইটা তো দরকার, এইটাই দরকার। কারণ একটা মেডিসিন, যে কোনো মেডিসিন, আমাদের কি লাভটা হলো, কে কি বুঝলাম, এটাও তো জানার দরকার আছে। সবাই তো আর কুণাল ভট্টাচার্য, অমরনাথ চক্রবর্তী হয়ে যাব না একদিনে, বুঝতে হবে ব্যাপারটা। এবারে আপনার কাছ থেকে যতটা আইডিয়া আসবে, আমার কাছ থেকে তার চেয়ে আর একটু অ্যাড হতে পারে। মানিক স্যার, হ্যাঁ বলুন। দিনে তো কেউ হয় না, আজকে দিনেই হয়। যেমন আজকে আমাদের দর্পণের ক্লাস ছিল 209 নম্বর ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এই জন্য না আপনি হয়তো রেখে গেছেন যে আপনার কথার মধ্যে বলে ফেলেছিলাম, না ওইটা না বললে ভুলে যাবো, তো ভুলে যাবো, মনে থাকবে না, সেই জন্য বলে ফেলেছি, কারণ ওটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আপনি বলাতে তো ভালো হয়েছে। আমি গল্প এইটা আমি বেসিক প্রশ্ন ছুড়ে দিয়েছি। আমি তো 10টা-20টা বই আমার খাট বিছিয়ে রেখেছি আমি যখন ক্লাস হচ্ছে, কিন্তু কোথাও কিছু পাই না। হেরিং এও অনেক একটু জায়গায় গাফিলতি আছে, সেটাও বলবো ভাবছিলাম, কিন্তু আর সুযোগ হলো না। আজকে অন্য প্রসঙ্গে আলোচনাটা হয়ে গেল। যাই হোক, যদি আরেকটা ক্লাস আপনারা সবাই মিলে করেন, সাগর ভাইয়ের সঙ্গে আলোচনা করে সেটিং করে প্রশ্নোত্তর পর্ব অরামমেটের উপরে শুরুটা, বা কোথাও আমাকে সুযোগ দিলে আমি শুরুটা করে দেবো। বলটা থ্রো করা আরম্ভ হয়ে গেলে তারপরে গোল কিভাবে হবে সেটা দেখা যাবে। ঠিক আছে, গোলের অপেক্ষায় থাকলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিক দাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। অনুবাদে কতদূর হলো কার্সিনোসিন? হ্যাঁ, অনুবাদ হচ্ছে। কার্সিনোসিনটা প্রায় শেষের দিকে চলে গেছে, জেন কাঞ্জিলালটা ধরেছি। তাহলে যেটা শেষ হয়ে গেছে ওটা আমাকে তো দিতে পারেন। আর দাঁড়াও, আরো আছে ওতে অন্তত 10টা বা 15টা লেখকের এক্সপিরিয়েন্স গুলো কালেকশন করে ঢুকাতে, তারপরে এক্সপিরিয়েন্স গুলো ঢুকিয়ে সেগুলোরও বঙ্গানুবাদ করব। ঠিক আছে, তাহলে করেন। তাড়াহুড়োর কিচ্ছু নাই। ওটা আমার মাথায় আমার অনেক চিন্তা আছে। কার্সিনোসিন একটা যুগান্তকারী জিনিস, সেটা কুণালদা একটা বই বেরোক, সবাই কন্ট্রিবিউট করতে পারে, যে কোনো মেডিসিন নিয়ে, যে কোনো অরামমেট বা থুজা বা সিপিএ নিয়ে। মানিক দাদা, ওই যে গতকালকে ক্লাসটা রেকর্ড শুনলাম আজকে, ঠিক আছে? ওই যে অনুবাদ নিয়ে যে ঝামেলা, তো ওই যে 2টা জিনিস শুনে খুব হাসি পেল। ওই যে কুণাল স্যার বললো না যে কারাবাসের পর জ্বর, আরেকটা কি যেন বললো, ফল পড়ে যাওয়া, আর ফল হচ্ছে শরৎকাল।